ধরো এটা একটা আর্থের সারফেস, লেট দিস ইজ আর্থ। আর্থের মাস হচ্ছে ধরো ক্যাপিটাল এম, এটা সার্কুলারই হবে, সার্কুলার। তাহলে এই ডিস্টেন্স যদি এটা রেডিয়াস আর হয়, আর এই ডিস্টেন্সটা মানে আর্থের সারফেস থেকে, তার মানে কি এইচ ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স অফ দিস পয়েন্ট, এই পয়েন্টটার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার কত হবে বলো, সেটাকে যদি স্মল আর বলি, তাহলে স্মল আর ইকুয়াল টু কত হচ্ছে, ক্যাপিটাল আর প্লাস এইচ, তাই তো? তো এই পয়েন্টে যদি স্মল এম মাসের কোনো বডিকে রাখো, তার পোটেনশিয়াল এনার্জি কত হবে, কতদিন বলেছিলাম বলো, কত? মাইনাস জি এম মানে ক্যাপিটাল এম বাই স্মল আর ইন্টু স্মল এম। মনে পড়ছে? একটু রিপ্লাই দেবে। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট দিস পয়েন্ট ইজ ইকুয়াল টু দিস হবে। কেউ একজন বলো তো মাইনাস সাইনটা কেন আসছে, কতদিন বলেছিলাম? স্যার কেন কি না একটা বাউন্ড আছে? হ্যাঁ বাউন্ডে আছে, কিন্তু আমি এর এক্সাক্ট কারণটা বলেছিলাম বলো তো। বাউন্ড আছে একটা, ঠিক আছে, বাট এক্সাক্ট আমি আগের দিন একটা জিনিস বলেছি। হ্যাঁ বলো। ইয়েস, আমি আগের দিন বলেছিলাম যে কোনো ফোর্সেরই করসপন্ডিং, কি মেসেজ আসছে, যে কোনো ফোর্সেরই, যে কোনো ফোর্স হোয়াট এভার মে বি দ্য ফোর্স, তার একটা করসপন্ডিং পোটেনশিয়াল থাকে, বা পোটেনশিয়াল এনার্জি যেটা বলা। ইলেকট্রিক ফোর্সেরও, ইলেকট্রিক ফিল্ডেরও যেই করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি, সেটাকে কি বলে, ইলেকট্রিক পোটেনশিয়াল। তো যে কোনো ফোর্সেরই করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি থাকে, তো যেই ধরনের, এবার পোটেনশিয়াল এনার্জির সাইনটা দেখে আমরা বুঝতে পারবো ফোর্সটা অ্যাট্রাকটিভ না রিপালসিভ। যদি পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ কোয়ান্টিটি হয়, তাহলে ফোর্সটা কি হবে, অ্যাট্রাকটিভ। এসব না, যদি মনে পড়ছে পেহেলি, তাহলে মনে ভুলে গেছো। আর পোটেনশিয়াল এনার্জিটা যদি পজিটিভ হয়, দ্যাট মিনস দ্য ফোর্স উইল বি নেগেটিভ হলে অ্যাট্রাকটিভ, আর পোটেনশিয়াল এনার্জিটা পজিটিভ হলে ফোর্স উইল বি রিপালসিভ। দেখো নেগেটিভ এটা দেখি, তার মানে ঠিকই আছে, মিলে গেছে। গ্র্যাভিটেশনাল ফোর্স তো অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার হয়, দ্যাটস ওয়াই ইট ইজ নেগেটিভ। এই যে এটা নেগেটিভ। আচ্ছা, এগুলো যেন মাথা থেকে আউট না হয়, কারণ এগুলোর উপরও বেস করে কিন্তু দু চারটে, এক দুটো কোশ্চেন প্রত্যেক টপিক্স থেকে দিতেই পারে। এবার আমি দেখবো যে কোন, এবার আমাদের এসকেপ ভেলোসিটিটার কনসেপ্টে আসছে। এসকেপ ভেলোসিটি, এটা এবার আমি মুছে দিচ্ছি। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ নেগেটিভ হবে, অলওয়েজ, যেখানেই থাকুক না কেন। এবার একটা নর্মাল সিচুয়েশন একটু দেখো সবাই, ধরো এটা একটা আর্থের সারফেস, আর্থের সারফেস, এইখান থেকে তুমি একটা বলকে ওপরের দিকে থ্রো করে দিলে, কি হবে আলটিমেটলি বলো তো কেউ একজন? একটু পরে ও উঠবে, উঠে এইখানটা গিয়ে ওর ভেলোসিটি আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যাবে। ভেলোসিটি যেই পয়েন্টে জিরো হবে, আবার সেখান থেকে ফল করতে শুরু করবে। ইয়েস অর নো? ক্লিয়ার হলো কি? এটা স্বাভাবিক ঘটনা, তাই তো? আচ্ছা, আরো জোরে ছুড়লে, ধরো তুমি একটা সিম্পল একটা ভেলোসিটিতে ছুড়েছিলে, ধরো 2 মিটার বা টু মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুড়েছিলে, এরপর তুমি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুড়লো। ধরো আগে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুড়লে, এত দূর গেল, এবার তুমি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ওপরে ছুড়লে, তাহলে কি হবে আলটিমেটলি? এর সাথে ডিফারেন্সটা কি হবে, 2 মিটারে যদি এত হাইট যায়, 10 মিটারে আর একটু বেশি হাইট যাবে, এতটা হাইট গিয়ে আলটিমেটলি নেচারটা কি হবে, এখানে উঠবে, এখানে ভেলোসিটিটা জিরো হবে, আবার নিচে ফল করবে, তাই তো? ইয়েস অর নো? এই জিনিসটাই হবে। মানে যত বেশি ভেলোসিটিতে দেবে, ও বেশি উপর উঠবে, উঠে আবার ফল করবে। ও কেন ফল করবে বলো তো? হোয়াই ইট উইল রিটার্ন ব্যাক টু দ্য আর্থ? সিম্পল, কেন? বিকজ ভেলোসিটিটা আস্তে আস্তে কমতে কমতে যখন জিরো হচ্ছে, এই পয়েন্টে গ্র্যাভিটিটা কাজ করছে। এই পয়েন্টেও গ্র্যাভিটেশনাল, যেখানে ম্যাক্সিমাম হাইটটা উঠছে, সেই পয়েন্টেও কিন্তু গ্র্যাভিটিটা কাজ করছে। ইয়েস অর নো? এইখানে যদি জি এর ভ্যালু জিরো হতো, তাহলে আরো নামতো না। বুঝতে পারছো তো সবাই? বোঝা যাচ্ছে?
ও যেই হাইট অবধি উঠছে সেখানে অবভিয়াসলি জিটা নিচের দিকে কাজ করছে এবং জি এর একটা ভ্যালু আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কামিং ব্যাক টু দ্য সারফেস অফ দ্য আর্থ। এখানে উঠছে, এখানে ওঠার পরেও যখন নিচে নামছে তার মানে কি এই পয়েন্টে জি এর ভ্যালুটা আছে একটা, যেটা ম্যাক্সিমাম হাইট উঠছে এখানে একটা জি এর ভ্যালু আছে, জি ইজ অ্যাক্টিং অন দিস পয়েন্ট অ্যান্ড ইট ইজ অ্যাক্টিং অন ডাউনওয়ার্ড ডিরেকশন, যার ফলে এটা ফল করছে। এবার এসকেপ ভেলোসিটি কি বলছে, যা মিনিমাম যেই ভেলোসিটিতে, তোমরা হয়তো জানো আমি শর্টে বলে দিচ্ছি, ইট ইজ দ্যাট মিনিমাম ভেলোসিটি টু হুইচ, মানে যেই মিনিমাম ভেলোসিটিতে ওকে ওপরের দিকে ছুড়লে পরে ও আর নিচে নামবে না, সেই মিনিমাম ইনিশিয়াল আপওয়ার্ড দিকের ভেলোসিটিটাকেই এসকেপ ভেলোসিটি বলে। কি বললাম, তুমি 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুড়লে, এখানে উঠে পড়ে গেল, আর একটু স্পিড বাড়ালে 10 মিটার পার সেকেন্ড, আর একটু বেশি ওপরে উঠে নেমে গেল। তার মানে কি এর ফলে কি হচ্ছে, রিটার্ন করছে, ও এসকেপ করতে পারছে না। বুঝতে পারছো, রিপ্লাই দেবে। তাহলে এইবার মিনিমামের কনসেপ্টটা কখন আসছে, মানে কোন ভেলোসিটিতে ছিল। এবার তুমি ভাবো কিভাবে ছুড়লে ও আর রিটার্ন করবে না, এই জিনিসটা একটু ভাবতে হবে, তাহলে এসকেপ ভেলোসিটির এক্সাক্ট কনসেপ্টটা বুঝতে পারবে। তুমি আরো ভেলোসিটি বাড়াচ্ছ, আরো ওপরে উঠবে, আবার রিটার্ন ব্যাক করবে, তাহলে কত ভেলোসিটিতে ছুড়লে পরে ও আর রিটার্ন করবে না, সেই কনসেপ্টটাকে একটু বুঝতে হবে। তার মানে কখন ও রিটার্ন করতে পারে না একটু বলতে পারবে? when it will not return back to the earth, মানে ধরো তুমি যত জোরে ছুটছো ও বেশি হাইট উঠছে, এটুকু বুঝতে পারছো তো? যত জোরে তুমি Yes, ছুটছো, হ্যাঁ মনীষা রেকর্ডিংটা দেখে নেবে, একটু পরে আসছে তাও দেখে নেবে। আচ্ছা, তার মানে তুমি যত জোরে যত বেশি ভেলোসিটিতে ইনিশিয়ালি ছুটবে তত বেশি ওপরে উঠবে, তাহলে ও রিটার্ন ব্যাক করবে না সেই কন্ডিশনটা, যদি ও রিটার্ন ব্যাক না করে তাহলে কন্ডিশনটা হচ্ছে কি বলতো, বেশি, ও তো অবভিয়াসলি যত বেশি ভেলোসিটিতে ছুটবে একটা ওর হাইটটা বাড়বে, তত বেশি ওপরে উঠবে। ওপর থেকে চলে আর পেবে না, ওকে আর হ্যাঁ, বাইরে যেতে হবে। হ্যাঁ বলো। ও গ্র্যাভিটেশনাল পুলের এরিয়ার বাইরে যেতে হবে। ইয়েস, মানে ওকে এমন একটা হাইটে অ্যাটেন্ড করতে হবে, ওকে এমন একটা হাইট অ্যাটেন্ড করতে হবে যেই পয়েন্টে নাকি গ্র্যাভিটিটা জিরো, মানে জি এর ভ্যালুটা জিরো। ইয়েস আর নো, ক্লিয়ার? যদি এই হাইটটা অ্যাটেন্ড করতে পারে যেখানে নাকি জিটা জিরো, তাহলে আর ও রিটার্ন ব্যাক করবে না, কারণ জি জিরো, এখান থেকে আর ফল করবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা সবাই? Yes, sir. আচ্ছা, ফর এক্সাম্পল ধরে নাও একটা ভেলোসিটিতে দেখা যাচ্ছে, যেমন আর্থের ক্ষেত্রে এর ক্যালকুলেশনটা আমি পরে বলবো, দেখা যাচ্ছে 12 কিলোমিটার পার সেকেন্ড, এই ভেলোসিটিতে যদি ছোড়ো, দেখা যাচ্ছে ও রিটার্ন করছে না, কাম ব্যাক করছে না, এখানে উঠে যাচ্ছে, এমন একটা হাইট অ্যাটেন্ড করছে যে ওর ওপর আর গ্র্যাভিটি কাজ করছে না। এরপরে তুমি আরেকটু ভেলোসিটি বাড়ালে, 14 কিলোমিটার পার সেকেন্ড করলে, এই ক্ষেত্রে কি হবে বলো? না আমি ওটা ওই জন্য তো ইচ্ছা করে লিখিনি, ওটা আমি বাড়িয়ে দিয়েছি, নাহলে এর ফিজিক্যাল মানেটা বুঝতে পারবে না, যেটা কোনো বই পড়ে হবে না। তুমি 12 কিলোমিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে ছুড়েছো, তাহলে কি ও রিটার্ন করবে? কোথায় যাবে কি হবে সেই ব্যাপার ভুলে যাও, আমি আগে যাচ্ছি রিটার্ন করবে কিনা। 12 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুটলে দেখা যাচ্ছে ও এমন একটা হাইট অ্যাটেন্ড করছে যেখানে জিটা কাজ করছে না, তার ফলে রিটার্ন করবে না, তাই তো? এবার 12-এর থেকে আরো বেশি ভেলোসিটিতে ছুটলে 14, তাহলে কি ও রিটার্ন করবে? একটু রিপ্লাই দেবে। করবে না, কারণ এই ক্ষেত্রে আরো বেশি হাইট অ্যাটেন্ড করবে, আরো বেশি ভেলোসিটিতে ছুটেছো। ইয়েস আর নো, বুঝতে পারছো সবাই? Yes, sir. আচ্ছা, তাহলে মিনিমাম ভেলোসিটিটা গল্পটা কি, মিনিমাম ভেলোসিটিতে এসকেপ ভেলোসিটিতে কেন মিনিমাম ভেলোসিটি বলেছে সেটা এখানে একটু বুঝতে হবে, একটু দাঁড়াও আমি বলছি। তোমার যত ভেলোসিটি উপরের দিকে বাড়াবে তত বেশি হাইটও অ্যাটেন্ড করবে। Escape velocity is that minimum velocity of moving away from minimum velocity of the projected body, যেই বডিটাকে ছোড়া হচ্ছে সেটা কোন মিনিমাম ভেলোসিটিতে ছুটলে পড়ে সেটাকে escape velocity বলবে না। escape velocity is that minimum velocity of a particle moving away from the planet due to which
the object will reach up to a point where gravitational field of that planet stop acting, মানে যেই পয়েন্টে উঠলে আর ওখানে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা নেই, মানে জি এর ভ্যালু 0, and therefore object do not return back, আর রিটার্ন করবে না। এবার দেখা যাচ্ছে ধরো তোমাদের এসকেপ ভেলোসিটির ভ্যালু হয়তো জানো, আমি পরে তো এর ক্যালকুলেশনটা বলবো, 11.2, তাই তো? একটু রিপ্লাই দেবে সুব্রজ্যোতি, একটু আগে মনে বলছিল, তাই তো? ইয়েস অর নো? 11.2 কিলোমিটার পার সেকেন্ডে এই ভেলোসিটিতে ছুটলে পরে ও এমন একটা হাইট অ্যাটেন্ড করে আর ওখান থেকে রিটার্ন করে না। তুমি যদি 11 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছিল তাহলে কি হবে? তাহলে ও এমন একটা হাইট অ্যাটেন্ড করবে যেখানে নাকি জি এর কিছু একটা ভ্যালু আছে, তার ফলে সে আবার রিটার্ন করবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। নিশ্চয় না? তার মানে 11 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি যদি ছোড়ো, ও এমন একটা হাইট অ্যাটেন্ড করছে যেখানে নাকি আর এর ভ্যালু আছে, জি এর ভ্যালু আছে, সো ইট উইল কাম ব্যাক। বাট 11.2 দেখা যাচ্ছে ও এমন একটা হাইট অ্যাটেন্ড করবে তার ফলে কাম ব্যাক করবে না, যেখানে নাকি জিটা কাজ করছে না। তাহলে এইবার দেখো 11.2টা কি মিনিমাম ভেলোসিটি হচ্ছে, অ্যাটলিস্ট যদি তুমি এই ভেলোসিটিতে ছোড়ো তাহলে আর কাম ব্যাক করবে না। তার মানে তুমি যদি 11.2 এর থেকে বেশি ভেলোসিটিতে ছোড়ো তাহলেও কাম ব্যাক করবে না, কারণ বেশি হাইট উঠবে আরো, এবং এই ক্ষেত্রে এই হাইট উঠলে এক্ষেত্রে আরো বেশি হাইট উঠবে। তো এই দুজনের মধ্যে ডিফারেন্স একটা আছে, মোশনের ডিফারেন্স আছে। প্রথম কথা, সব ক্ষেত্রেই 11.2 এর বেশি ভেলোসিটিতে ছুটলে আর কাম ব্যাক করবে না, কিন্তু পার্টিকুলারলি যদি তুমি 11.2 কিলোমিটার পার সেকেন্ডে ছোড়ো তাহলে দেখা যাবে একটা জিনিস যেটা নাকি এই ক্ষেত্রে দেখা যাবে না। কি বলতো? যদি তুমি জাস্ট এসকেপ ভেলোসিটিতে ছোড়ো তাহলে বডিটা কি হবে, ও এমন জায়গায় পৌঁছাবে, খুব মন দিয়ে শুনবে, যে ও কাম ব্যাক করবে না কিন্তু সামনে এগোবেও না, এইখানে গিয়ে পজ করে যাবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে, এর থেকে বেশি ভেলোসিটিতে ছুটলে কি হবে, ও এগিয়ে যাবে 12 কিলোমিটার পার সেকেন্ড বা 14 কিলোমিটার পার সেকেন্ড, এইখানে এগিয়ে যাবে। এর কারণটা যখন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবো তখন দেখতে পাবে। মানে এসকেপ ভেলোসিটিতে ছুটলে ও এখানে গিয়ে পজ করে যাবে, আর এগোবে না। এর থেকে বেশি ভেলোসিটিতে চললে ওইটা এগিয়ে যাবে। কেন হবে সেটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। এবার এসকেপ ভেলোসিটির যে ফান্ডামেন্টাল কন্ডিশন সেটা হচ্ছে কি না, ম্যাক্স মিনিমাম যেই ভেলোসিটিতে ছুটলে ও এমন একটা পয়েন্টে যাবে যেখান থেকে আর রিটার্ন ব্যাক করতে হয় না। এটা ধরো আর্থ, এটা ধরো এমন একটা পয়েন্ট যেখানে নাকি তুমি এসকেপ ভেলোসিটিতে ধরো ছুড়েছো, ইউ হ্যাভ থ্রোন দ্য পার্টিকেল উইথ এসকেপ ভেলোসিটি, ভিই মানে এসকেপ ভেলোসিটি, ধরো এটাতে ছোড়া হয়েছে। এই ডিস্টেন্সটা ধরো আর, আর মানে সেন্টারের থেকে, পুরো আর্থের সেন্টারের থেকে আর। তাহলে প্রথম কথা, এমন একটা হাইট উঠবে যেখানে নাকি ওর পোটেনশিয়াল এনার্জিটা কি হতে হবে, 0 হতে হবে। সরি সরি এক্সট্রিমলি সরি, যেখানে নাকি ওর জিটা 0 হতে হবে, তাহলেই কাম ব্যাক করবে না। তাহলে জি এর সাথে জিএম এর কি রিলেশন? জি ইকুয়াল টু, আগের দিন পড়েছিলে, জিএম বাই স্মল আর স্কোয়ার। মনে পড়ছে? একটু রিপ্লাই দেবে। এই আরটা কি বলতো, এখানে আগের দিন যেটা বলেছিলাম, এটা যদি সারফেসের থেকে এই হাইটটা এইচ হয়, আর ওর যদি রেডিয়াস আর হয়, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে বলো? ক্যাপিটাল আর প্লাস এইচ। এস অর নো? তাহলে জি ইকুয়াল টু দাঁড়াচ্ছে জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। আগের দিন এটা বলেছিলাম তো। এস অর নো? রিপ্লাই দেবে। এবার আমি আর প্লাস এইচটা লিখছি না, এমনি কোনো কারণ নেই, লিখছি না কারণ আমার এখানে এটা লাগবে না, আমি শুধু স্মল আর দিয়েই পুরো ডিস্টেন্সটাই দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো, পয়েন্ট টু বি নোটেড, যদি এইখানে জিটাকে 0 হতে হয় তার মানে কি হতে হবে বলো তো? জি এই পয়েন্টে 0 হলেই তো কাম ব্যাক করবে না, তাহলে হোয়াট উইল হ্যাপেন ইন দ্যাট কেস? তার মানে জি ইকুয়াল টু যদি 0 হতে হয় তার মানে কি হতে হবে বলো? আরটাকে ইনফাইনাইট হতে হবে, বিকজ জি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, জি ক্যান নট বি 0।
পৃথিবীর মাস একটা ফিক্সড, দিজ আর কনস্ট্যান্ট, ওপরের গুলো সবই কনস্ট্যান্ট। মানে জিটাকে 0 হতে হলে আরটাকে ইনফাইনাইট হতে হবে। ইয়েস আর নো? সিম্পল ম্যাথামেটিক্স। তার মানে এই পয়েন্টে আরটা যদি ইনফাইনাইট হয়, তাহলে এবার দেখো এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে। মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ওই যে ম্যাক্সিমাম হাইটটা উঠছে ইন কেস অফ তোমার কি বলে এসকেপ ভেলোসিটিতে, এই যে ম্যাক্সিমাম যেখানটা গেল ম্যাক্সিমাম পয়েন্টে, যেই পয়েন্টে গিয়ে পজ করে যাবে, সেই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো? ফর্মুলাটা কি? মাইনাস জি এম স্মল এম বাই আর। আরটা কি? ডিস্টেন্স অফ দ্যাট পয়েন্ট উইথ রেসপেক্ট টু আর, যেরকম নাকি আমি এটা এই ছবি একটু আগে বোঝালাম, মনে পড়ছে? এই ডিস্টেন্সটা, এই পয়েন্টটার ডিস্টেন্স স্মল আর ছিল, তাহলে এই পয়েন্টে স্মল এম রাখলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত হয়? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, মানে এটা ছিল স্মল আর, এই টোটাল ডিস্টেন্সটা। মনে পড়ছে? একটু রিপ্লাই দেবে। ইট ওয়াজ দ্য পোটেনশিয়াল এনার্জি, সেটাই লিখেছি এখানে, এটা উপরে আছে। তো দেখো এখানে যদি গ্র্যাভিটি জিটা 0 হতে হয়, আরটা ইনফাইনাইট হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে এই পয়েন্টে বলো? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ইনফাইনাইট ইকুয়াল টু 0। তাহলে এই পয়েন্ট, এই ক্যালকুলেশনটা করতে হবে, কারণ কি তোমরা যদি না ক্যালকুলেশন করো এই রিলেটেড অনেক অঙ্ক বুঝতে পারবে না, কি করে অনেক কমপ্লিকেটেড অঙ্ক আসতে পারে। বাট ফান্ডামেন্টাল জিনিসটা জানলে তোমরা যে কোনো অঙ্ক অনেক দূর এগিয়ে সলভ করে দিয়ে চলে আসতে পারবে। তারপর তো ট্রিক্স আছে। তাহলে এই পয়েন্টে, যেই বেস ম্যাক্সিমাম পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো? 0 হবে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, এইচ বলছি, এইচ ফর হাইয়েস্ট পয়েন্ট। আচ্ছা, এইবার কাইনেটিক এনার্জি, এবার এটা আমি মুছে দিচ্ছি এটা। এই পয়েন্টে কাইনেটিক এনার্জি অফ দ্যাট বডি কত হবে? কাইনেটিক এনার্জি অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট। এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা কি বলে দিচ্ছি। আমি কি বলেছিলাম? এসকেপ ভেলোসিটি মানে মিনিমাম যেই ভেলোসিটিতে ছুড়লে পরে ও আর রিটার্ন ব্যাক করবে না। তার ফলে কি হবে? এই যে হাইটটা যাবে, এই পয়েন্টে গিয়েও রিটার্ন ব্যাক করবে না এবং আগেও এগোবে না। মানে কি? এইখানে গিয়ে ওর ভেলোসিটিটা 0 হয়ে যাবে। ইন কেস অফ এসকেপ ভেলোসিটি কি হচ্ছে, এই জিনিসটা কেউ বলে না, বইয়েও হয়তো লেখা নেই, বা কোনো নোটসও হয়তো কোনো, যারা যেই ইনস্টিটিউশনে পড়ো সেখানে হয়তো নোটসেও পাবে না। কুশালি বুঝতে পারছো? ওকে। এসকেপ ভেলোসিটি মানে কি? যদি তুমি এসকেপ ভেলোসিটিতে ছোড়ো, তাহলে ওই যেই পয়েন্টে গিয়ে রিচ করছে সেই পয়েন্টে গিয়ে ও এক্সাক্ট পজ করে যাবে, মানে ভি ইকুয়াল টু 0 হবে। ও আর রিটার্ন ব্যাক করবে না, কিন্তু সামনেও যাবে না। এইখানে গিয়ে ওর ভেলোসিটিটা 0 হয়ে যাবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, এটা হয়তো কোনো বইয়ে পাবে না। তাহলে এই পয়েন্টে ওর কাইনেটিক এনার্জি কত হবে বলো? হাফ, ওর মাস হচ্ছে কত? বডিটার মাস ধরো স্মল এম, লেট দ্য মাস অফ দ্য বডি ইজ স্মল এম, তাহলে স্মল এম ইন্টু ভেলোসিটি কত এখানে? 0। হাফ এম 0 স্কোয়ার ইকুয়াল টু 0। তার ফলে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে? 0। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। সো টোটাল এনার্জি অফ দ্য বডি, হ্যাঁ কেউ কিছু বলছিলে? বলো। না না স্যার বলছিলাম, বুঝেছি। সুব্রজ্যোতি বলো। ওকে। তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি কত হবে? আর যদি এসকেপ ভেলোসিটিতে ছোড়ো, তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি কত হবে? ইফ ইউ থ্রো দ্য বল অর দ্য মেটেরিয়াল উইথ অ্যান এসকেপ ভেলোসিটি, এনি বডি, তাহলে তার এসকেপ ভেলোসিটি ছুড়লে এই ম্যাক্সিমাম হাইটে গিয়ে টি সাফিক্স এইচ, টি সাফিক্স এইচ মানে টোটাল এনার্জি অ্যাট হাইয়েস্ট পয়েন্ট কত হবে? পোটেনশিয়াল এনার্জি অ্যাট হাইয়েস্ট পয়েন্ট প্লাস কাইনেটিক এনার্জি at highest point equal to 0 plus 0 equal to 0। তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি at this point equal to 0 হবে। yes or no? all of you understand? এটা কখন হবে? যদি এসকেপ ভেলোসিটিতে ছোড়ো। সবার কি সাউন্ড, কোনো বাইরের কোনো সাউন্ড আসছে, ডিস্টার্ব হচ্ছে? না স্যার ডিস্টার্ব হচ্ছে না। বাইরে একটা মাইকিং হচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। এবার দেখো, তাহলে এইবার ইনিশিয়ালি যখন তুমি বলটাকে ছুঁড়েছিলে কোথার থেকে? এখান থেকে ছুঁড়েছিলে। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত ছিল? এই পয়েন্টে তোর কাইনেটিক এনার্জি কত ছিল? টি, তার মানে পোটেনশিয়াল এনার্জি। এবারে আমি এখান দিয়ে লিখছি, কোথায় গেল পেনটা? এইবারে ঠান্ডাটা যাচ্ছে না, না শীত, সরস্বতী পূজা দিয়ে কোনোদিন আমাকে জ্যাকেট বা কিছু পরতে হয়নি,
কালকে আমি ভেবেছিলাম কালকে ঠান্ডা ছিল কিন্তু আমরা কেউ জ্যাকেট প্যাকেট পরিনি। ও আচ্ছা, কালকে সরস্বতী পুজো এরকম আমি কোনোদিন দেখিনি যে এরকম ঠান্ডা। যাই হোক, তোমাদের কি বলে, হ্যাঁ তাহলে এইবার তাহলে স্টার্টিং পয়েন্টে, এই পয়েন্টের আমি পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি বার করছি। এই পয়েন্টে ইনিশিয়ালি মানে যখন এখান থেকে ছোড়া হচ্ছে এইখানে পোটেনশিয়াল এনার্জি কত বলো? পোটেনশিয়াল এনার্জি অ্যাট স্টার্টিং পয়েন্ট পিই সাফিক্স এস, মানে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে ছোড়া হয়েছিল, কত বলো? মাইনাস একটা আসবেই। ওর মাস কত, তখন বডিটা এখানে ছিল স্মল এম, বডিটা এখানে ছিল, এখান থেকে ছোড়া হয়েছে, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি স্টার্টিং পয়েন্টে যখন ছোড়া হয়েছিল কত হবে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই, ও সেন্টার থেকে কতটা দূরত্বে আছে বলো? আর ডিস্টেন্সে। তাহলে দিস উইল বি পোটেনশিয়াল এনার্জি এট দিস পয়েন্ট। আচ্ছা, কাইনেটিক এনার্জি এট দ্য স্টার্টিং পয়েন্ট কত হবে বলো? কোন ভেলোসিটিতে ছোড়া হয়েছিল? ভি ভেলোসিটিতে তো ছোড়া হয়েছিল, যেই মিনিমাম ভেলোসিটিতে ছুড়লে পরে রিটার্ন করবে না, সেটা তো ভি। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ স্মল এম ভি স্কোয়ার। সো টোটাল এনার্জি এট দ্য স্টার্টিং পয়েন্ট কত? দিস প্লাস দিস, মানে পি ই সাফিক্স এস প্লাস কে ই সাফিক্স এস, দ্যাট ইজ পিটা হচ্ছে মাইনাস জি এম এম বাই আর প্লাস হাফ এম ভি স্কোয়ার। এত অব্দি সবার বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। তাহলে এই পয়েন্টে তোমার টোটাল এনার্জি, স্টার্টিং পয়েন্টের টোটাল এনার্জি কত হলো? টিএস। মানে এই পয়েন্টে টোটাল এনার্জি ছিল টিএস, এই পয়েন্টে টোটাল এনার্জি টিএইচ। এত অব্দি ক্লিয়ার হলে বলবে, আমি এটা মুছে দেবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে দেখো অবভিয়াসলি ফ্রম এনার্জি কনজারভেশন ল কি বলছে? টোটাল এনার্জি চেঞ্জ হবে না, এইখানে যে টোটাল এনার্জি দ্যাট শুড বি ইকুয়াল টু দিস টোটাল এনার্জি, বিকজ এনার্জি তো চেঞ্জ হবে না, টোটাল এনার্জি তো চেঞ্জ হবে না। পোটেনশিয়াল এনার্জি ক্যান চেঞ্জ, কাইনেটিক এনার্জি ক্যান চেঞ্জ, বাট টোটাল এনার্জি শুড রিমেন কনস্ট্যান্ট অ্যাকর্ডিং টু দ্য লস অফ কনজারভেশন অফ এনার্জি। তার মানে এই টিএস শুড বি ইকুয়াল টু টিএইচ। দ্যাট মিনস টিএস, লোয়ার পয়েন্ট যে টোটাল এনার্জি ছিল, শুড বি ইকুয়াল টু টিএইচ। এ তো নর্মাল রুল, এইটার থেকেই তো এসেছিল যে পোটেনশিয়াল এনার্জি কোনো জায়গায় যেটা কমছে তাহলে সেখানে কাইনেটিক এনার্জি বেড়ে যায়, তাই না? সেটা কোত্থেকে এসেছিল বলো? এই টিএস মানে টিএস মানে এনার্জি কনজারভেশন ল, এটাই তো অ্যাকচুয়ালি। এখানে যেমন এটাকে টোটাল এনার্জি টিএস বলছে, এটা টোটাল এনার্জি এইচ বলছে, তাহলে টোটাল এনার্জি তো কনজার্ভ হতেই হবে সবসময়, তাই না? তাহলে টিএস শুড বি ইকুয়াল টু টিএইচ। এত অব্দি ক্লিয়ার সবার? একটু রিপ্লাই দেবে। এইবার দেখো, এটা আমি মুছে দিচ্ছি। টিএস ইকুয়াল টু যদি টিএইচ হয় তাহলে কি হবে? টিএস ইকুয়াল টু কত বেরিয়েছে? মাইনাস জি এম এম বাই আর, জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু টিএইচ। টিএইচ এর ভ্যালু কত বলো? ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস ফ্রম দ্য কনজারভেশন অফ ল এটা জিরো হতে হবে। ইয়েস অর নো? বুঝতে পারছো তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে বলো? হাফ, রাইট হ্যান্ড সাইডটা জিরো হয়ে গেছে, তো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর। তো স্মল এম কেটে যাবে, ভি ই ইকুয়াল টু কি আসবে? স্কোয়ার রুট অফ জি ক্যাপিটাল এম বাই আর। এইবার দেখো, এটা আমি মুছে দিচ্ছি না। অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর সারফেসে অ্যাক্সেলারেশন গ্র্যাভিটিটাকে যদি তুমি জি বলো, এখানে আমি এই পয়েন্টে জিটা জিরো হচ্ছিল, এটাকে আমি জি ড্যাশ নাম দিলাম যাতে পরে বুঝতে পারো যে কোনো পয়েন্টে জি ড্যাশের ভ্যালু কত হয়, মানে অ্যাক্সেলারেশন গ্র্যাভিটিটা হাইটের সাথে ভ্যারি করে, তো সেইটাকে এই পয়েন্টে জি ড্যাশটা জিরো হয়েছিল, ঠিক আছে? সেটা আমি জি ড্যাশ নাম দিয়ে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। তো অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত বলো? আগের দিন বলেছিলাম কি হচ্ছে বলো? সারফেসে জিএম, ডিস্টেন্সটা কত? সারফেসের ডিস্টেন্স কত? সেন্টারের থেকে যেটা ডিস্টেন্স সেটা দিয়েই তো ভাগ হয়, সেটা স্কোয়ারের সাথে তো ভাগ হয়। জি ড্যাশ কি ছিল? জি ইন্টু ক্যাপিটাল এম
বাই ওর ডিস্টেন্স r প্লাস স্মল r, দ্যাট ওয়াজ r প্লাস h। এই ক্ষেত্রে এই পয়েন্টের জি কত হবে, জি ইন্টু ক্যাপিটাল এম বাই এটার ডিস্টেন্স কত, ক্যাপিটাল আর, এর স্কোয়ার। তাহলে জি এম ইকুয়াল টু কি লিখতে পারো, জি ইন্টু আর স্কোয়ার। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এটা কি দাঁড়াবে, স্কোয়ার রুট অফ জি ইন্টু আর স্কোয়ার বাই আর। স্যার একটা টুও হবে, মিস ওটা। ও হ্যাঁ, এটা টু হবে, এই টুটা এখানে যাবে, ইয়েস ভেরি থ্যাংক ইউ। তাহলে এটা টু যাবে, এই টুটা উপরে যাবে। বোঝা গেছে? সবাই একটু রিপ্লাই দেবে এত অবধি। সো ভিই ইকুয়ালস টু এসকেপ ভেলোসিটি হ্যাঁ স্যার। ইকুয়াল টু স্কোয়ার রুট অফ টু জি আর। পয়েন্ট টু বি নোটেড, এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশন থেকে কি বোঝা যাচ্ছে বলো? এখানে আমি কতগুলো পয়েন্ট আলোচনা করে দেবো যাতে করে তোমাদের নিউমেরিক্যালস করতে সুবিধা হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়। এই এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশনে কি কোথাও মাস অফ দ্য বডি আছে, স্মল এম কোথাও আছে, নেই। সো এসকেপ ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য প্রজেক্টেড বডি, যেই বডিটাকে ছোড়া হচ্ছে তার মাসের ওপর ডিপেন্ড করছে না এসকেপ ভেলোসিটি। ইয়েস অর নো? তোমার কাছে ধরো একটা ছোট্ট পাথরের টুকরো আছে, সেই পাথরের টুকরোটাকে পৃথিবীর বাইরে বার করতে তোমার যেই ইনিশিয়াল ভেলোসিটিতে ছুটতে হবে, তোমার কাছে ধরো একটা 1 টনের কোনো মেটেরিয়াল আছে, সেই বডিটাকেও পৃথিবীর বাইরে বার করতে সেম ভেলোসিটিতে ছুটতে হবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? আরেকবার বলো। হ্যাঁ স্যার। দেখো এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশনে কোথাও মাস অফ দ্য বডি আছে যেটাকে ছুড়েছে স্মল এম, কোথাও আছে, স্মল এম নেই। তার মানে কি, escape velocity does not depend on the mass of the projected body, যেই বডিটাকে ছোড়া হয়েছে বা থ্রো করা হয়েছে পৃথিবীর বাইরে বার করার জন্য, তার মাসের ওপর escape velocity ডিপেন্ড করছে না। তারপরে ছোট্ট একটা মাস, ধরো একটা পাথরকে তুমি পৃথিবীর বাইরে বার করতে চাইছো, তাকে যেই, তার ক্ষেত্রে escape velocity যা হবে, মানে তাকে মিনিমাম যেই ভেলোসিটিতে ছুড়লে ব্যাক করবে না, একটা 1 টনের কোনো জিনিস আছে, তাকেও সেম ইনিশিয়াল ভেলোসিটিতে ছুটতে হবে, তাহলে পরে আর সে রিটার্ন করবে না। দুজনের ক্ষেত্রেই এসকেপ ভেলোসিটির ভ্যালু সেম। দেখতে পাচ্ছ সেখানে কোনো স্মল মাসের গন্ধ ই নেই, স্মল এম নেই, কোথাও বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ হ্যাঁ। পয়েন্ট টু বি নোটেড, এখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স বলে দিচ্ছি, সবাই মনে হতে পারে তাদের তো ব্যাপারটা বুঝে হজম হলো না, এটা কি করে হয়। দেখো এখানে এসকেপ ভেলোসিটি আছে, ভেলোসিটিটার বলছে, এখানে তুমি কিন্তু কোনো ফোর্সের ভ্যালু পাচ্ছ না, তোমাকে ইনিশিয়াল কত ভেলোসিটিতে ছুড়লে ও রিটার্ন ব্যাক করবে না সেই ভেলোসিটিটা এটা। এবার তোমার কাছে 1 টনের কোনো মেটেরিয়াল আছে, তাকে যদি তুমি এই ভেলোসিটি দিতে যাও তাহলে তোমার বেশি ফোর্স দিতে হবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, বোঝা যাচ্ছে? তার মানে 1 টনের মেটেরিয়ালটাকে তুমি যদি হ্যাঁ স্যার। পৃথিবীর বাইরে বার করতে চাও তাকে এই ভেলোসিটি দিতে হবে, আর একটা ছোট্ট পাথরের টুকরো আছে তাকেও পৃথিবীর বাইরে বার করতে গেলে এই সেম ভেলোসিটিতে ছুটতে হবে। কিন্তু দুজনের মধ্যে পার্থক্য কি, 1 টনের বডিটাকে ওকেও এই ভেলোসিটি দিতে হবে, ওকেও এই ভেলোসিটি দিতে হবে, বাট এই বড় বডিটাকে এই ভেলোসিটি দিতে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে এখানে, তাহলে পরে ওই ফোর্স এই ভেলোসিটিটা অ্যাটেন্ড করবে। বাট ছোট বডিটার যেহেতু মাস অনেক কম, ওকে এই ভেলোসিটিতে ছুটতে গেলে অনেক কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে কম্পেয়ার টু দিস বডি। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। তো কোশ্চেনে যদি বলে এসকেপ ভেলোসিটি দুজনেরই সেম, বাট ফোর্স দিতে গেলে কিন্তু একে বেশি ফোর্স দিতে হবে, কারণ ওর ক্ষেত্রে সেম ভেলোসিটি দিতে হবে এবং এই ভেলোসিটি অ্যাটেন্ড করতে গেলে ওর থেকে অনেক বেশি ফোর্স দিতে হবে বড় বডিটা। বোঝা গেছে পেহেলি অ্যান্ড অল অফ ইউ? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, কুশালি বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি বলে দিচ্ছি। এত অবধি তাহলে সব ক্লিয়ার? এটা গেল ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের কনসেপ্টটা বলে দিলাম, মাসের ওপর ডিপেন্ড করছে না, বাট ফোর্সটা কিন্তু ডিফারেন্ট হবেই, বেশি মাসের ক্ষেত্রে বেশি ফোর্স দিতে হবে, ফোর্সের আমি কনসেপ্টটা বলে দিলাম। সেকেন্ড থিং যেটা বলবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশনটা খুব মন দিয়ে দেখবে। আমি আবার এখানে হাইলাইট করে দিচ্ছি, যেটা তোমাদের এই ক্ষেত্রে খুব কাজে লাগবে।
দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এসকেপ ভেলোসিটি ভি ই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2gr, তাই তো? একটু রিপ্লাই দেবে। এই ক্ষেত্রে বডিটাকে কোথার থেকে ছোড়া হয়েছিল বলো তো? বডিটাকে কোথার থেকে ছোড়া হয়েছিল? স্টার্টিং পয়েন্ট জোরে বলো। স্টার্টিং পয়েন্ট থেকে না না, স্টার্টিং পয়েন্টটা কোথায় ছিল পেহেলি? স্টার্টিং পয়েন্টটা কোথায় ছিল? জোরে বলো। হ্যাঁ বলো। স্যার পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে হ্যাঁ, পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে আরো অ্যাকুরেট পৃথিবীর সারফেস, আমরা যেখানে বসবাস করি সেখান থেকে ছোড়া সারফেসে হয়েছে। ইয়ে, সারফেস থেকে ছোড়া হয়েছিল। তাহলে এই জিটা কি নেওয়া হয়েছে? এই যে এসকেপ ভেলোসিটি ডিপেন্ডস অন জি, এই জিটা কোথাকার জি বলো তো? সারফেসের জি, একটু আগে লিখে বলেছি। ইয়েস অর নো? তো এসকেপ ভেলোসিটি পয়েন্ট, হ্যাঁ দেখো, যেইখান থেকে ছুটছো সেই পয়েন্টের অ্যাক্সেলারেশন গ্র্যাভিটির উপর ডিপেন্ড করছে, বোঝা গেল? এবার এই জিনিসটা ক্যাটাগরিক্যালি বুঝতে হবে। এসকেপ ভেলোসিটি ডিপেন্ড অন জি। এবার জি মানে কি? তুমি যেই পয়েন্ট থেকে ছুটছো সেই পয়েন্টে জি এর ভ্যালু কত? এই জিটা কোথাকার জি? এই পয়েন্টের না? জি ইকুয়াল টু কত বেরিয়েছিল? কোন ভ্যালুটা বসিয়েছে এখানে? জিএম বাই আর স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে এই পয়েন্টের জি এর উপর ডিপেন্ড করছে, বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানটা তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি আরেকটা ডায়াগ্রাম আঁকবো। এসকেপ ভেলোসিটিটা ভালো করে বুঝতে হবে, তা না হলে হবে না। এটা সবার লেখা হয়ে গেছে? ধরো এটা পৃথিবী। এই এর সাথে ক্যাটাগরিক্যালি আমি এই পিকচারটাকে আলাদা রাখছি। লেট দিস ইজ আর্থ। এটা কি, এই গল্পটা কিসে ছিল? এসকেপ ভেলোসিটিটা এই পৃথিবীর সারফেস থেকে ছোড়া হয়েছিল, সেই ক্ষেত্রে এটা এটা এখন বেরিয়েছে। এবার ধরো এটা হচ্ছে পৃথিবী, আর ওর রেডিয়াস। এবার এইখানে এই এম মাসের বডিটাকে ধরো আর হাইটের থেকে ছোড়া হচ্ছে, ওকে আর এইখান থেকে ছোড়া হচ্ছে না। এসকেপ ভেলোসিটি মানে কি? এইখান থেকে কত ছোড়া হচ্ছে না, ওকে আর হাইটের থেকে, মানে একটা এইচ হাইট আছে ধরো, এইখান থেকে ওপরের দিকে ছোড়া হচ্ছে। তাহলে এই পয়েন্টে তোমাকে এসকেপ ভেলোসিটি বার করতে হবে। তখন কি করবে? তাহলে পয়েন্ট টু বি নোটেড, তার মানে এমন একটা হাইট যেতে হবে, একটা ধরো হাইট নিয়ে নিলাম আমি। তার মানে যদি এসকেপ ভেলোসিটি হয় মানে আর হাইটের থেকে, বুঝতে পারছো তো? সেন্টার থেকে আর হাইট মানে সারফেসের থেকে এইচ হাইট, এইখানে এসকেপ ভেলোসিটির ভ্যালু কত হবে? তাহলে এইখানে তোমাকে কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে এসকেপ ভেলোসিটি। তাহলে এইখানে মিনিমাম কত ভেলোসিটিতে ছুটলে পরে ও এমন একটা হাইট যাবে যেখানে গিয়ে পজ করে যাবে, মানে ভেলোসিটিটা জিরো হয়ে যাবে এবং রিটার্ন ব্যাকও করবে না, মানে এই পয়েন্টে জিটাও জিরো হবে বা জি ড্যাশটাও জিরো হবে, বুঝতে পারছো তো? তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি কত হবে? একই হবে, জিরো। বিকজ কাইনেটিক এনার্জিও জিরো, পোটেনশিয়াল এনার্জিও জিরো। একটু রিপ্লাই দেবে। কারণ কাইনেটিক এনার্জি জিরো হচ্ছে, আর পোটেনশিয়াল, যদি তোমাদের এটা বুঝতে হয় অসুবিধা হয়, হ্যাঁ স্যার। কাইনেটিক এনার্জি অ্যাট দ্য ফাইনাল পয়েন্ট বা এইচ প্লাস পোটেনশিয়াল এনার্জি equal to 0 plus 0 equal to 0. So T at H, total energy at the highest point equal to 0 হচ্ছে। আচ্ছা, এটা তো এত অব্দি ক্লিয়ার সবার? তাহলে এই পয়েন্টে ইনিশিয়াল এনার্জি কত হবে? এই পয়েন্টে ইনিশিয়াল এনার্জি কত হবে বলো? এসকে ভেলোসিটি যদি এখানে ভি ড্যাশ হয়, হাফ এম, এই পয়েন্টে যদি এসকে ভেলোসিটিটা ভিই ড্যাশ হয়, ভি ড্যাশের স্কোয়ার, আর এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই কত হবে বলো? স্মল আর। ইয়েস অর নো? বুঝতে পারছো সবাই? হ্যাঁ তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি কত হবে? টি এস, স্টার্টিং পয়েন্ট এটা, হাফ এম বি স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তাহলে টি এস ইকুয়াল টু টি এইচ হতে হবে। এই পয়েন্টের টোটাল হ্যাঁ এনার্জি ইজ স্যার। ইকুয়াল টু হাইয়েস্ট পয়েন্টের টোটাল এনার্জি। তাহলে এটা ইকুয়াল করো, তাহলে কত দাঁড়াবে আলটিমেটলি? দেখো একই জিনিস দাঁড়াবে, মানে এটা ভি ড্যাশ হবে, সরি,
तो हाफ m v e डैश स्क्वायर माइनस g कैपिटल M स्मॉल m बाई स्मॉल r ইকুয়াল টু th ইকুয়াল টু 0। তাহলে এখানে ভিই ড্যাশ এর স্কোয়ার কত আসবে বলো? আমি একবারই লিখছি বা লিখছি না একবারে। কেটে যাবে। এবার দেখো এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত বলো? এইটাকে আমি জি ডবল ড্যাশ বলছি যাতে তোমাদের না গোলায়, বা এটাকে আমি জি1 বলছি, এটাকে জি ড্যাশ বলছি, ঠিক আছে, এটাকে জি1 বলছি। এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই যে আর হাইটে যদি জি1 হয়, জি1 এর ভ্যালু কত হবে বলো? জি ক্যাপিটাল এম বাই এর সেন্টারের থেকে কত ডিস্টেন্স আছে, আর স্মল আর স্কোয়ার। ইয়েস অর নো? বুঝতে পারছো? হ্যাঁ তাহলে তাহলে জি এম ইকুয়াল টু কত হচ্ছে বলো এই পয়েন্টে? জি ইন্টু ক্যাপিটাল এম ইকুয়াল টু, এটা আলাদা রাখছি আমি, জি1 আর স্কোয়ার। ইয়েস অর নো? জি1 আর স্কোয়ার। আচ্ছা ভিই ড্যাশ লিখেছি তো, এটা স্কোয়ার রুট হবে। ওকে, স্কোয়ার রুট অফ জিএম এর জায়গায় জি1 আর স্কোয়ার লিখে দাও, 2 ইন্টু জি1 আর স্কোয়ার বাই আর। সো ভিই ড্যাশ স্কোয়ার রুট অফ 2g1 আর। তাহলে দেখতে পাচ্ছ যে কোনো পয়েন্টে এসকেপ ভেলোসিটির যে এক্সপ্রেশন, এখানে জিটা কি, এই পয়েন্টে জি এর ভ্যালু। এই জি1টা কি ছিল বলো? এই পয়েন্টে যেখান থেকে ছোড়া হচ্ছে সেই পয়েন্টে জি1 জি এর ভ্যালু। বোঝা গেছে সবাই? একটু রিপ্লাই দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা জানতে? হ্যাঁ বুঝেছি। এটা তো প্রুফটা জানতে না, তাই তো? যাই হোক, হ্যাঁ এইটা যেন মাথায় থাকে। অনেকে যেটা করে এই পয়েন্টের থেকে চলে আছে, অঙ্কটা পড়ে বুঝতে হবে কোন পয়েন্টে এসকেপ ভেলোসিটি বার করতে বলেছে। তো যেই হাইটে যেই পয়েন্ট থেকে ছুটবে সেই দেখতেই পারলে তো, এই পয়েন্ট এসকে জি এর ভ্যালু, যেই পয়েন্ট থেকে চলে আছে সেই পয়েন্টে জি এর ভ্যালু হতে হবে, এই জিটা। আচ্ছা এইবার তো কতগুলো জিনিস ক্লিয়ার কাটই আছে, যে তোমার যদি ক্যাপিটাল আর এর এসকেপ ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, তাই না? ধরো পৃথিবীর থেকে চাঁদের দুজনের ক্ষেত্রেই এসকেপ ভেলোসিটি ডিফারেন্সটা কেন হবে? বিকজ প্রথম কথা জি এর ওপর ডিপেন্ড করছে। যদি দুই ক্ষেত্রেই তুমি সারফেসের থেকে ছোড়ো, তাহলে কি সারফেসের ক্ষেত্রে এই জিটা, তো সারফেসে পৃথিবীর আর আর্থের আর মুনের জিটা আলাদা আছে। আর্থের কি বলো, জিটা মুনের থেকে 6 গুণ, তাই তো? এটা জানো হয়তো। আর আর্থের রেডিয়াসটাও মুনের থেকে অনেক বেশি। তার ফলে যেই সমস্ত প্ল্যানেটের জিটা বা আরটা বেশি, দুটো বেশি, তাদের এসকেপ ভেলোসিটিও বেশি হবে, তাই তো? তার মানে কি হবে, চাঁদের থেকে মুনের থেকে আর্থের এসকেপ ভেলোসিটিটা বেশি হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এই একটা মেন কনসেপ্ট বলে রাখলাম এসকেপ ভেলোসিটির জন্য, এটা দরকার জানা। এটা দিস আবার ক্লিয়ার? তো escape velocity depends on the acceleration due to gravity। যেই পয়েন্টের থেকে সেই পয়েন্টে জি অ্যাক্সেলারেশন গ্র্যাভিটি কত, এখানে যেটা এক্সপ্রেশনে যেটা দেখছে 2gr স্মল জি আর, এই জিটা কি, যেখান থেকে ছুটছে, যদি এখান থেকে চলো তাহলে এইখানে জি এর ভ্যালু বলতে হবে, সারফেস থেকে ছুটলে এই সারফেসে জি এর ভ্যালু। আচ্ছা এইবার আমি ঘটনাটা আলোচনা করছি, এবার তোমরা বুঝতে পারবে। এইবার তোমাদের নিউমেরিক্যালস করতে কাজে লাগবে। যদি এসকেপ ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটিতে ছোড়া হয় তাহলে কি গল্প হবে? ঠিক আছে, এসকেপের থেকে বেশি ভেলোসিটিতে ছোড়া হয়, এগুলো সবার লেখা হয়ে গেছে? একটু বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে,
if a body is thrown with a velocity greater than escape velocity, তাহলে কি হবে? ধরো সারফেস থেকেই ছোড়া হচ্ছে, এখানে ধরো ইনিশিয়াল ভেলোসিটিটা যেটা নাকি এখান থেকে ছোড়া হচ্ছে বডিটাকে, স্মল এম মাসের বডিটা এখান থেকে ছোড়া হচ্ছে, সেই ভেলোসিটিটা ধরো ভি। তার মানে এখানে ভিটা কি, এই ভেলোসিটির ওপর দিকে ছোড়া হয়েছে, তাহলে ভিটা কি ইজ গ্রেটার দেন এসকেপ ভেলোসিটি, ভি ইজ গ্রেটার দেন এসকেপ ভেলোসিটি, তাই না? গ্রেটার দেন এসকেপ ভেলোসিটি, ভি ইজ গ্রেটার দেন ভি। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, যদি এসকেপ ভেলোসিটিতে ছুটতো তাহলে কি এই পয়েন্টে গিয়ে ওর ভেলোসিটিটা জিরো হয়ে যেত, এবং এখানে এটাকে ভি ড্যাশ বা ভি ওয়ান বলছি, তাহলে গোলাবে না, ভি ওয়ান বলছি যেই ভেলোসিটিতে ছোড়া হয়েছে। ইফ দ্য ইফ এ বডি ইজ থ্রোন উইথ এ ভেলোসিটি গ্রেটার দ্যান ভি, যেই ভেলোসিটিতে ছোড়া হয়েছে সেটাকে ভি ওয়ান বলছি, তার মানে ভি ওয়ান ইজ গ্রেটার দ্যান ভি। যদি এসকেপ ভেলোসিটিতে ছোড়া হতো এইখানে গিয়ে বডিটার ভেলোসিটি কত হতো? জিরো। একটু রিপ্লাই দেবে, তাই তো? এবার এসকেপ ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটিতে ছোড়া হলে কি হবে, এইখানে গিয়ে আর ওর মানে যদি ভি ওয়ানে ছোড়া হয়, ভি ওয়ান ভেলোসিটিতে, এটা যদি ভি তে ছোড়া হতো তাহলে ওর ভেলোসিটিটা মানে এসকেপে ছোড়া হলে, এসকেপ ভেলোসিটিতে ছোড়া হলে এইখানে গিয়ে ওর ভেলোসিটি জিরো হয়ে যেত। এবার এসকেপের থেকে বেশি ভেলোসিটিতে ছোড়া হয়েছে, তাহলে কি হবে, এইখানে গিয়ে কিন্তু ভি ইজ নট ইকুয়াল টু জিরো, মানে ভেলোসিটি অফ দ্যাট পার্টিকেল অ্যাট দিস পয়েন্ট উইল বি গ্রেটার দেন জিরো, এই পয়েন্টে নট ইকুয়াল টু জিরো, এবং মানে এর থেকে বেশি হবে, এসকেপের থেকে বেশি ভেলোসিটি চলেছে, তার মানে এখানে ভেলোসিটি উইল বি গ্রেটার দেন জিরো। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে ইয়েস অর নো। তাহলে এইখানে ইকুয়েশনটা কি হবে, এই যে ম্যাক্সিমাম হাইটে যাচ্ছে, এবার আমি এটা মুছে দিচ্ছি, ভি তে ছুড়লে এটা হতো, এবার ভি ওয়ানটা ইজ গ্রেটার দেন ভি, তার মানে এখানে ভেলোসিটিটা জিরো হবে না, ওর থেকে বেশি ভেলোসিটিতে ছুড়েছে যেহেতু, এটা আমি মুছে দিলাম। তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি কত হবে বলো, এই পয়েন্টে টোটাল এনার্জি টি এইচ। প্রথম কথা, এই পয়েন্টে ম্যাক্সিমাম পয়েন্টে এই ভি ওয়ান ভেলোসিটিতে ছুড়লে ওর পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো? পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরোই হবে, কারণ এই ক্ষেত্রে এমন হাইটে উঠতে হবে যে ক্ষেত্রে তোমার কি বলো, গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই। গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই মানে কি, আরটাকে ইনফাইনাইট হতেই হবে। বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে, বিকজ ইউ নো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, ইয়েস অর নো? তো এখানে জি এর ভ্যালু জিরো, এই পয়েন্টে জি এর ভ্যালু জিরো, সো অবভিয়াসলি জি এর ভ্যালু তো জিরো হতেই হবে, নাহলে তো ব্যাক করবে। তো জি ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস একই লজিক, আর ইনফাইনাইট হতেই হবে। তো এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত? আর ইনফাইনাইট, জি মাইনাস এম হয়, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ইন আর, আর ইকুয়াল টু কত এখানে? ইনফাইনাইট, সো ইট উইল বি জিরো। আর এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম, একটা ভেলোসিটি আছে ভি, ধরো ভি তো আর জিরো না, এখানে তো জিরো না, ভি ওয়ানে ছুড়লে পরে হাফ এম ভি স্কোয়ার। আর লোয়েস্ট পয়েন্টে তাহলে টি অ্যাট হাইস্ট পয়েন্ট কত হচ্ছে বলো? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, সবই এইচ মানে হাইস্ট পয়েন্ট, তাহলে পোটেনশিয়াল জিরো প্লাস কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, সো টি সাফিক্স এইচ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেছে? এবার লোয়েস্ট পয়েন্ট, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত, এটা একই, পোটেনশিয়াল অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট কত? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম, এটা কত ডিস্টেন্সে আছে? আর ডিস্টেন্সে, এস অর নো? আর কাইনেটিক এনার্জি অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট হাফ এম ভি ওয়ান স্কোয়ার। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। সো টোটাল এনার্জি অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট কত? বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। তাহলে
এই পয়েন্টে টোটাল এনার্জি ইজ শুড বি ইকুয়াল টু স্টার্টিং পয়েন্টের টোটাল এনার্জি। সো এটাকে ধরো 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। সো ফ্রম 1 and 2, th ইকুয়াল টু ts, তার মানে কি দাঁড়াচ্ছে হাফ mv স্কোয়ার শুড বি ইকুয়াল টু ts মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর বাই প্লাস হাফ mv1 স্কোয়ার। এবার এটাকে যদি এদিকে আনো তাহলে এটা দেখতে কিরকম লাগবে। এইবার তুমি এইখানে ভেলোসিটিটা ভিটা বার করতে পারো, এই পয়েন্টে ভেলোসিটি কত হবে। দেখো দুদিক থেকে এই স্মল এম গুলো কেটে যাবে, কমন চলে যাবে, তাহলে ভি স্কোয়ার কত দাঁড়াবে, এই টুটা উপরেই গুণ হবে, মানে 2 মাইনাস থাকবে একটা জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এই টু এখানে গুণ হলে কেটে যাবে, তো ভি1 স্কোয়ার। এবার জিএম ইকুয়াল টু এই পয়েন্টে জিএম ইকুয়াল টু কত বলো, এই পয়েন্টে অ্যাক্সেলারেশন গ্র্যাভিটি যদি জি বলো, তাহলে এই পয়েন্টে জি, এই পয়েন্টে স্টার্টিং পয়েন্টে সারফেসে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, তাহলে জিএম কত হবে, জি আর স্কোয়ার হবে, স্মল জি ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা যদি একই ব্যাপার, তাহলে জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসিয়ে দাও, এটা আমি এখানে দিচ্ছি মাইনাস, স্যার ভিটা তো হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি না? হ্যাঁ হাইস্ট পয়েন্টের ভেলোসিটি, ইয়েস। তো জিএম এর জায়গায় জি আর স্কোয়ার 2 জি আর স্কোয়ার বাই আর প্লাস ভি1 স্কোয়ার। তাহলে ভি কত দাঁড়াবে দেখো, এইটা দেখো আর আর কেটে যাবে, তো আমি ভি1টা আগে লিখছি, ঠিক আছে, ভি1 স্কোয়ার মাইনাস 2 জি আর, এটা আমি একটু যাতে আলাদা করে লেখা যায় আমি সেইভাবে লিখছি, এটা আগের ইকুয়েশনটা। সো হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি দ্যাট ইজ দ্য ভি, মানে কি বললে একটু আমাকে বলো তো, কেউ একজন আমাকে কি জিজ্ঞেস করছিল, তখন আমি অতটা মন দিয়ে শুনিনি, একটু বলো ভি না ভি1 বললে। স্যার ভি বলেছি, ভিটা হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি না? হ্যাঁ ভিটা হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি, ইয়েস, আর ভি1টা কি ইনিশিয়াল পয়েন্টের ভেলোসিটি, দ্যাট ইজ গ্রেটার দ্যান এসকেপ ভেলোসিটি। ওকে, স্যার বলছি ভিটা কি ভি1 এর থেকে কম হবে না বেশি হবে? কম হবে। অবভিয়াসলি এই ভি1 এ ছোড়া হয়েছে, ওপরে উঠবে যত ভেলোসিটি কমবে, এখান থেকে দেখতেই পাচ্ছ এক্সপ্রেশন থেকে দেখো ভি শুড বি লেস দেন ভি1, দেখো না ভি1 এর যা স্কোয়ার তার থেকে কিছু মাইনাস করে তার স্কোয়ার রুট করতে হচ্ছে, তার মানে অবভিয়াসলি এখান থেকে বুঝতে পারছো ভি ইজ লেস দেন ভি1, এস আর নো। দেখো না যদি ভি1 এর ফর এক্সাম্পল ধরো এটা 25, ভি1 এর স্কোয়ার ধরো যাই হোক না কেন, ধরো ফর এক্সাম্পল আমি এখানে বলছি ধরো সামথিং ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার সাম মাইনাস সাম কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা এটা তো একটা কনস্ট্যান্টই, 2জি আর তো কনস্ট্যান্টই তাই না, যেই পয়েন্ট থেকে ছুটছে সেইখানে জি এর ভ্যালু কনস্ট্যান্ট আরটাও কনস্ট্যান্ট, ধরো এক্স স্কোয়ার মাইনাস 4, সবাই মন দিয়ে দেখো এক্স এর তুমি ধরো ভ্যালু নিলে এক্স ইকুয়াল টু 5, ধরো এক্স এর ভ্যালু নিলে এক্স ইকুয়াল টু 5, তাহলে কত হবে বলো, 5 স্কোয়ার মাইনাস 4, তাহলে কত হচ্ছে 25 মাইনাস 4 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 21, তাহলে ওয়াই এর ভ্যালু কি এক্স এর থেকে কম হচ্ছে কিনা, সবসময় এক্স এর কত 5 ছিল, তুমি যাই বসাও এখানে দেখো এক্স এর যাই বসাও ওয়াই এর ভ্যালু এক্স এর থেকে কম হবে, তো এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে ভি শুড বি লেস দেন ভি1, বোঝা যাচ্ছে, একটু রিপ্লাই দেবে। ওকে, প্লাস এখানে ফিজিক্যাল কনসেপ্ট থেকে বোঝা যাচ্ছে, তো যদি কোনো বলে দেয় কোনো জিনিসকে এসকেপ ভেলোসিটি বেশি ভেলোসিটিতে ছোড়া হয়েছে, সেক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি যদি বলে দেয় তাহলে এইভাবে সলভ করবে, বুঝতে পেরেছো সবাই। এবার এটা আমি স্টেপগুলো দেখিয়ে দিলাম, এই স্টেপটা যদি না জানতে তাহলে কিন্তু করতে পারতে না, বুঝতে পেরেছো, একটু রিপ্লাই দেবে। এই জন্য নিট বা যেই তো কোন অঙ্ক কিভাবে করবে এই এই স্টেপগুলোরই দরকার নেই, না করতে হবে, তা না হলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না, কখন কিভাবে অঙ্ক দেবে তুমি তো জানো না। এসকেপ ভেলোসিটি বেসিক ভেলোসিটি এসকেপ ভেলো এটা পারবে কে বলো তো, যদি কেউ এসকেপ ভেলোসিটি ডেরিভেশনটা ঠিকঠাক বুঝে থাকে এবং প্র্যাকটিস করে থাকে, ওটার বেসের উপরই তো এই ডেরিভেশনটা আছে, আর কিছু নেই। এবার তোমরা যখন প্র্যাকটিস করবে এখানে টোটাল এনার্জি এখানে টোটাল এনার্জি এগুলো খুব তাড়াতাড়ি স্পিডে করবে, এখন আমি বোঝালাম টাইম লাগলো স্টেপগুলো, এবার তখন যখন করবে তাড়াতাড়ি হবে।
আচ্ছা, এইবার আমি তোমাদের নেক্সট টপিকসে চলে যাবো। এটা লেখা হয়ে গেলে সবাই বলবে। স্যাটেলাইট মোশনে যাব। স্যাটেলাইটের আমি জানি না আজকে থিওরিটা কতটা বলতে পারবো, পরের দিন হয়তো থিওরিটা বলতে পারবো। পরের দিন স্যাটেলাইটের থিওরিটা মানে মেন ম্যাথামেটিক্সটা আর তোমাদের ইটা কেপলারস ল কিছু নেই, ওটা হয়তো 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি তাহলে বেসিক পার্টটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আমি বলবো। এটা মুছে দিচ্ছি। এবার স্যাটেলাইটের থেকে যেই মেন কোশ্চেনটা আসে সেটা আগে তোমাদের বলতে হবে। তোমাদের স্যাটেলাইটের একটা থিওরি আছে, ঠিক আছে? স্যাটেলাইটের থিওরিতে কি আছে না, সেখানে আছে তোমাদের দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। এবার দরকার চলে যাচ্ছে। তো প্রথম ইনফরমেশনটা কি, জিও স্টেশনারি স্যাটেলাইট আর সিচুয়েটেড অন দ্য ইকুইটোরিয়াল প্লেন, মানে বাংলায় যাকে বলে নিরক্ষরেখা বা ইকুইটোরিয়াল লাইন বরাবর প্লেনে এই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো থাকে এবং তারা কি হয়, তারাও রোটেট করতে থাকে। দে আর অলসো ইন মোশন। জিওস্টেশনারি স্যাটেলাইট ইজ নট অ্যাট স্টেশনারি কন্ডিশন, ইট ইজ ইন মোশন। এবং কিরকম মোশন, আর্থ যেদিক থেকে যেদিকে রোটেট করছে সেরকমই সেই দিকেই জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো রোটেট করছে। তো বলো, যদি বলো ওয়েস্ট থেকে ইস্টে হচ্ছে, নো প্রবলেম, তো সেই পার্সপেক্টিভে দেখতে গেলে সেইভাবেই রোটেশন হচ্ছে। সেকেন্ড থিং, আর্থ যেই ভেলোসিটিতে রোটেশন হচ্ছে, দ্য ভেলোসিটি আর্থের ভেলোসিটি আমি আগের দিন বলেছিলাম, কি বলতো মনে আছে? নর্থ পোল অ্যান্ড সাউথ পোল ভেলোসিটি কি জিরো। এখানে কি কোনো রোটেশন হয়? হয় না। একটু রিপ্লাই দেবে। ভেলোসিটি অফ আর্থ মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, রোটেশন নর্থ পোল আর সাউথ পোলের কি কোনো রোটেশন হয়? হয় না। ইয়েস অর নো? একটা ধরো তুমি বলকে গোল করে ঘোরাচ্ছ, বলটা টপ মোস্ট পয়েন্টের দিকে তাকাবে, দেখবে ওটা একদম পয়েন্টটায় কোনো রোটেশন হয় না। ইয়েস অর নো? বলেছিলাম তো গতদিন। তো তাহলে কি এটা ইকুইটোরিয়াল প্লেনে আছে, তার মানে কি ইকুইটোরিয়াল প্লেনে পৃথিবীর যা ভেলোসিটি, এই পয়েন্টটার যা ভেলোসিটি, এইখানে যে পয়েন্টটা আছে সেটাও আবার ঘুরে, এখানে ধরো কোনো একটা দেশ আছে, সে তো ঘুরে আবার এখানে চলে আসছে। তো এই ইকুইটোরিয়াল লাইনের যা রোটেশনের ভেলোসিটি, সেই ভেলোসিটিটাই হবে জিও স্টেশনারি স্যাটেলাইটের ভেলোসিটি। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? Yes, sir. পেহেলি আছো না? অনেকে দেখছি লিভ করে গেছে। না স্যার আছি। ওকে, ওকে। সেকেন্ড থিং, হোয়াই ইট ইজ কল জিও স্টেশনারি, মানে প্রথম কথা ও একই ভেলোসিটিতে ইকুইটোরিয়াল প্লেনে রোটেট করে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড থিং, জিও স্টেশনারি কেন বলছে? ধরো মানে পৃথিবী যেই ভেলোসিটিতে মেন কথা রোটেট করছে, ও সেই ভেলোসিটিতে রোটেট করছে। তার ফলে কি হয় দেখো, ওর টাইম পিরিয়ড অফ রেভলিউশন, পৃথিবী টোটাল একটা পাক কতক্ষণে খায় বলো? 24 আওয়ার্স লাগে একটা কমপ্লিট রোটেশন হতে পৃথিবীর। অ্যাপ্রক্সিমেটলি 23 আওয়ার্স 56 মিনিট সাম সেকেন্ড। সেইটাতে যাচ্ছি না, এবং এক্সাক্ট এটারও সেম সময় লাগে, 23 আওয়ার্স 56 মিনিট অ্যান্ড সাম সেকেন্ড। ওরও একবার কমপ্লিট রোটেশন হতে সেম টাইম লাগে পৃথিবীর একবার কমপ্লিট রোটেট হতে যতটা সময় লাগে। এর ফলে কি হয়, এই পয়েন্টে যারা আছে ইকুইটোরিয়াল প্লেনে যারা আছে তাদের রেসপেক্টে বা পৃথিবীর যে কোনো পয়েন্টে যারা আছে, যেখানে যারা আছে তারা সবসময় কি দেখবে, ওকে সবসময় স্টেশনারি কন্ডিশনেই দেখবে, ওকে মুভ করতে দেখবে না। তুমি যে প্রথম কথা দেখো, তুমি বাড়িতে দাঁড়িয়ে আছো, তোমার পাশের বাড়িটা তো রোটেট হচ্ছে, তোমাদের আমাদের ঘর বাড়ি গাছপালা সবকিছু তো রোটেট হচ্ছে। এসব না, সবাই তো মোশন আছে। আমরা কি কারোর মোশন বুঝতে পারি? কেন পারি না বলো? বিকজ প্রত্যেকেই একই দিকে একই সময় রোটেট করছে। তোমার তোমার বাড়ি যেরকম রোটেশন হচ্ছে, তোমার রাস্তাটাও হচ্ছে, সামনে পাশের বাড়িটাও হচ্ছে, তার পাশের বাড়িটাও হচ্ছে। অল আর মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি। সো দেয়ার ইজ নো রিলেটিভ ভেলোসিটি বিটুইন ইয়োর হাউস অ্যান্ড ইয়োর নেইবার হাউস বা রাস্তাঘাট। তার ফলে কি হচ্ছে, তোমাকে তোমার দেখে মনে হচ্ছে সবাই যেন স্থির আছে, সবাই যেন স্টেবল আছে, তাই না? এসব না, দুটো ট্রেন তারা একই লাইন পাশে, একই লাইন না সরি, পাশাপাশি যাচ্ছে, দুটোরই ভেলোসিটি ধরো 80 মিটার পার সেকেন্ড। এই ট্রেনের যাত্রী প্যাসেঞ্জার, এই ট্রেনের প্যাসেঞ্জারকে কি দেখবে? অ্যাজ ইফ দাঁড়িয়ে আছে। এসব না, যদি সে গাছপালা রাস্তাঘাট রেল লাইনের দিকে চোখ না দেয়, তাহলে বুঝতে পারবে অ্যাজ ইফ ও ওর রেসপেক্ট ও স্থির আছে। তো হোয়াই? বিকজ বোথ আর মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি, দেয়ার ইজ নো রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য টু ট্রেনস।
তো এইখানেও সেম গল্প হচ্ছে, জিও স্টেশনারি স্যাটেলাইট সেম ভেলোসিটিতে রোটেট করছে, সো ইট অ্যাপিয়ার্স টু বি স্টেশনারি। মানে জিওর রেসপেক্টে, পৃথিবীর রেসপেক্টে, পৃথিবীতে যারা আছে, জিও মানে কি, আর্থ, আর্থের রেসপেক্টে ইট অ্যাপিয়ার্স টু বি স্টেশনারি বিকজ ইট ইজ মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি অফ দ্য আর্থ and within the same time period, বোঝা যাচ্ছে? That's why it is called geostationary satellite, because it appears to be stationary with respect to earth, and in fact it is stationary with respect to earth, earth এর রেসপেক্টে দাঁড়িয়ে আছে, তার মানে that does not mean it is stationary, রোটেট করছে সেম ভেলোসিটিতে রোটেট করছে বলি তোকে জিও আর্থের রেসপেক্টে স্টেশনারি লাগবে। বোঝা গেছে? সবাই একটু রিপ্লাই দেবে, yes or no? আচ্ছা, Yes, sir. সেকেন্ড থিং, ও ইকুইটোরিয়াল প্লেনে আছে, পয়েন্ট টু বি ইম্পর্টেন্ট, এখান থেকে খুব কোশ্চেন আসতেই পারে। যেহেতু ও ইকুইটোরিয়াল প্লেনে আছে, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে যারা থাকে এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে যারা থাকে তারা একে কি দেখবে, খুব মন দিয়ে ধরো। ধরো এখানে নর্থ আমেরিকা বা আমাদের ইন্ডিয়াও ইকুইটরের একটু ওপরে আছে, একটু সামান্য ওপরেই আছে আমরা, এটা ধরো ইন্ডিয়া। লেট ইট বি ইন্ডিয়া। তাহলে আর্থের রেসপেক্ট মানে ইন্ডিয়ার রেসপেক্টে বা নর্থ আমেরিকার রেসপেক্টে জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো কোথায় আছে বলো? সাউথের দিকে। ইয়েস আর নো একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো অল অফ ইউ? এটা বুঝলাম। Yes, sir. এটা তো ইকুইটোরিয়াল প্লেনে আছে তো। আমাদের ইন্ডিয়া বা নর্থ আমেরিকা বা যেই দেশগুলো নর্দার্ন হেমিস্ফিয়ারে লোকেটেড, তাদের রেসপেক্টে ইকুয়েটরটা কোন দিকে আছে বলো? সাউথে। তার জিও স্টেশনারি স্যাটেলাইট কোথায় থাকে? ইকুইটোরিয়াল প্লেনে থাকে, ইকুয়েটর বরাবর রোটেট করে। তাহলে আমাদের আমাদের রেসপেক্টে তোমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো কোন দিকে থাকবে? সাউথে থাকবে। কারণ আমরা যদি দেখি তাহলে এটাকে সাউথে দেখবো, দক্ষিণ দিকে। আর সাউথার্ন হেমিস্ফিয়ারে যারা থাকে, ধরো অস্ট্রেলিয়া, লেট ইট বি অস্ট্রেলিয়া বা সাউথ পোল অব্দি যাচ্ছি না, একই ব্যাপার। তো সাউদার্ন হেমিস্ফিয়ারের রেসপেক্টে জিও স্টেশনারি স্যাটেলাইট কোন দিকে থাকবে? নর্থের দিকে। বুঝতে পারছো এই পারসেপশন গুলো? একটু রিপ্লাই দেবে, ক্লিয়ার অল অফ ইউ? আচ্ছা, এই গেল সেকেন্ড থিং। এইবার আমাকে বলো তোমাদের কাদের কাদের বাড়িতে, আচ্ছা তার আগে আমি বলে দিই, এই জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো যেমন নাকি কুশালি বলল, ইট ইজ ইউজড অ্যাজ টেলিকমিউনিকেশন, এবং শুধু টেলিকমিউনিকেশন না, অনেক অনেক ক্ষেত্রে টিভি কমিউনিকেশন। টিভিতে ধরো লাইভ খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যেমন নাকি এই বছরের শেষে ফুটবল ওয়ার্ল্ড কাপ আছে ফিফা, তাই তো? তো যত লাইভ কমিউনিকেশন হয় সবই কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট ব্রডকাস্ট করে। কি বললাম বোঝা গেছে? টিভি কমিউনিকেশনেও কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট ইউজ করা হয়। একটু রিপ্লাই দেবে সবাই, ইয়েস অর নো? তো টিভি কমিউনিকেশনও পয়েন্ট টু বি নোটেড জিও স্টেশনারি স্যাটেলাইট করে। এইবার টিভি কমিউনিকেশন জিও স্টেশনারি, তার মানে টিভি কমিউনিকেশন কি করছে? সিগন্যাল টিভি কোত্থেকে নিচ্ছে? যে টিভি কমিউনিকেশন করা হয় সেটা কোন স্যাটেলাইট ইউজ করে হচ্ছে? জিও স্টেশনারি স্যাটেলাইট। এরাই কিন্তু টিভি কমিউনিকেট করছে। এইখানে ধরো কোনো ঘটনা ঘটছে, এখান থেকে সিগন্যাল নিচ্ছে, সারা ওর ওর রিচেবিলিটি যেখানে যতদূর আছে সবাইকে দিয়ে দিচ্ছে, ফলে সবাই খেলাটা দেখতে পাচ্ছে, এই খেলাটা, এই ঘটনাটা। এবার আমাকে বলো তোমাদের কাদের কাদের বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে? অনেকেই কেবল নিয়ে নিয়েছে, আমাদেরও আগে ছিল, এখন আবার কেবলে সুইচ করে গেছি। ডিশ অ্যান্টেনা কাদের কাদের বাড়িতে আছে? কারোর বাড়িতে নেই? শুভ্রজ্যোতি, দেবদত্তা, পেহেলি, অহেলি, দেবস্মিতা? না, স্যার, আমাদের বাড়িতে এখনো সেট-টপ বক্স। না, একটা box না, সেট টপ বক্স তো লাগেই, সেট টপ বক্স। টাটা স্কাই। টাটা স্কাই, দেবদত্তা বললো টাটা স্কাই, তার মানে তোমাদের বাড়িতে অবভিয়াসলি সেট টপ বক্স তো সবারই লাগবে। একটা ডিশ অ্যান্টেনা ছাদে আছে, তাই তো? ছাদে বা কোথাও আছে। না, না স্যার, না স্যার, তাহলে ওটা আগে ছিল, এখন আর নেই। ওটা অনেক আগে ছিল। আচ্ছা, তাহলে তো খারাপ লাগছে আমার, কারোর বাড়িতেই নেই বা আগে এরকম। স্যার, ওটা অনেক আগে ছিল আমাদের বাড়িতে। আচ্ছা, এখন নেই। আচ্ছা, যাও একবার তোমার দেখেছো, চোখে দেখেছো, যাই হোক, আর কে কে দেখেছো বলো? সেটা আমিও দেখেছি।
কোথায় তোমাদের বাড়িতেই ছিল? আমাদের বাড়িতে না, আশেপাশে বাড়িতে আছে। আচ্ছা, তাহলে এক কাজ করবে, যদি ছাদে উঠে দেখতে পারো একবার দেখবে একটা জিনিস কি দেখবে। তবে আমাদের বাড়িতে ছিল ডাইরেক্ট ডাইরেক্ট স্যাটেলাইট টিভি আছে না কয়েকটা, বাড়ি বাড়লে ঠিক হয়ে যায়, ওইটা ছিল। কি করলে? স্যার ওটা আমাদেরও ছিল কিন্তু অনেক দিন আগে। কোনটা? হ্যাঁ, ওই যে আছে না কয়েকটা বক্স টিভি, বাড়ি বাড়লে ঠিক হয়ে যায়, পুরোনো। এসে পুরোনো একদম। পুরোনো অ্যান্টেনা যে লম্বা লাঠির মতো হয়, ওগুলো স্টিকের মতো? হ্যাঁ হ্যাঁ, ওই চ্যানেল করানোর সময় ওই রেগুলেটর করানোর মতো। ও DD1 DD2, না না ওগুলোর কথা বলছি না, ওগুলো তো অনেক দিন আগে ছিল। ওগুলো অনেক পুরনো হয়ে গেছে, অ্যাবসলিউট ওগুলোর কথা বলছি না। আমি এখন যেটা মডার্ন এসছে, আমাদেরও ছিল, আমি ডিশ টিভি ছিল, ওটা আমি বন্ধ করে দিয়েছি, ওটা সার্ভিস খুব খারাপ ওই জন্য। আচ্ছা, যাই হোক, তো দেখবে ছাদে উঠে বা তোমরা রিলেটিভদের বাড়িতে ধরো কেউ ঘুরতে গেছো বা কোথাও গেছো, সেখানে কিন্তু দেখবে, ধরো তোমাদের বাড়ির আশেপাশে যদি কোথাও থাকে, ওখানে গিয়ে দেখবে যে অ্যান্টেনাটার মুখ কোন দিকে আছে। কি বললাম? অ্যান্টেনাটাতে ডিশ অ্যান্টেনা দেখতে কিরকম হয়? ডিশ অ্যান্টেনাটা দেখতে এরকম হয়, তাই তো? এরকম লাগানো থাকে, এস আর নো? তো দেখবে ও কোন ডাইরেকশনে থাকে, এইভাবে কি হচ্ছে, রিসিভ করছে, এস আর নো? তাই তো? এইভাবেও রিসিভ করছে। তো দেখবে বাড়ির ছাদে ও কোন দিকে ফেস করে আছে। সবাই দেখবে ওর ফেসটা, আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে বলো বা ইন্ডিয়ায় বলো, দেখবে ওর সবসময় সাউথ ফেস করে আছে, সাউথের দিকে ফেস করে আছে, দেখবে দক্ষিণ দিকে ফেস করে আছে। ছাদে উঠে দেখবে অবভিয়াসলি ফেসটা আকাশের দিকে থাকবে, বাট ফেসটা থাকবে সাউথের দিকে। কেন বলো তো? বিকজ দিস স্যাটেলাইট, এই এই ডিশ অ্যান্টেনাটা কোন স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করছে? জিও স্টেশনারি স্যাটেলাইট। এবং এই জিও স্টেশনারি স্যাটেলাইটটা কোন দিকে আছে? আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে সাউথে আছে। সো ওর মুখটা অলওয়েজ সাউথের দিকে থাকবে। বোঝা গেছে অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। পেহেলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তোমরা ধরো এবার বলে, হ্যাঁ বলো। স্যার তাহলে সাউথ হেমিস্ফিয়ারে তাদের ক্ষেত্রে তো নর্থের দিকে ইয়েস, এটাই বলতে, ভেরি গুড, ইয়েস। তোমরা ধরো অস্ট্রেলিয়ায় গেছো ঘুরতে, ওখানে গিয়ে দেখবে ডিশ অ্যান্টেনা নর্থের দিকে মুখ করে আছে। বোঝা গেছে? ইয়েস আর নো? এবার ধরো তুমি সাউথ ইন্ডিয়ায় গেছো, সাউথ ইন্ডিয়াতে তলার পোর্শনে, আর আরেক কদিন পরে ধরো তুমি কি বলবো, তুমি কাশ্মীরে গেছো। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া আর এটা হচ্ছে কাশ্মীর। দুজনের মধ্যে ওরিয়েন্টেশনের ফারাক থাকবে কি বলতো? সাউথ ইন্ডিয়া যতটা অ্যান্টেনাটা সাউথের দিকে বাঁকানো থাকবে, কাশ্মীরে তার থেকে বেশি সাউথের দিকে বাঁকানো থাকবে। বুঝতে পেরেছো? ইয়েস আর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমার একটা প্রশ্ন বলো, এখানে দেখি কে কি বলে উত্তর। যেই দেশগুলো একদম ইকুয়েটার প্লেনে লোকেটেড, একদম ইকুয়েটার লাইন বরাবর, সেইখানে ডিশ অ্যান্টেনা গুলো কোন দিকে মুখ থাকবে? ভেবে চিন্তে উত্তর দেবে। একদম স্যার সোজা, ভার্টিক্যাল, ভার্টিক্যাল একদম। একদম 90 ডিগ্রি করে থাকবে। হ্যাঁ স্যার। মানে ইয়েস, স্যার 90 ডিগ্রি করে একদম লম্বা বরাবর থাকবে। হ্যাঁ। মানে আচ্ছা, 90 ডিগ্রি বলতে কিরকম, ধরো আমি বলে দিচ্ছি। মানে ইকুয়েটরের সাথে 90 ডিগ্রি করে থাকবে। না, তুমি দেখো, তুমি এখন কোথায় আছো সেটা তো তুমি ইকুয়েটার দেখে বুঝতে পারছো না। তুমি ছাদে গিয়ে তো আর ইকুয়েটার দেখবে না, তুমি ছাদে গিয়ে দেখবে তোমার ওটার মুখ কোন দিকে আছে। তুমি ধরো তোমার বাড়িতে এখানে আছো, দেখলে সাউথের দিকে ফুস করে আছে, এটা ধরো তোমার বাড়ির ছাদ, এটা ধরো সাউথের দিক, দেখলে সাউথের দিকে মুখ করে আছে ডিশ অ্যান্টেনাটা। এবার তুমি ধরো এটা হচ্ছে তোমার বাড়ি, হোম। এবার তুমি অস্ট্রেলিয়ায় গেছো, এ ফর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া গিয়ে কি দেখবে? ও নর্থের দিকে মুখ করে আছে, ধরো নর্থটা আমি এদিকে বলছি, ঠিক আছে, নর্থ মানে এদিকে বলছি, ডিশ অ্যান্টেনাটা নর্থের দিকে আছে, বাড়ির ছাদের কথা বলছি, ঠিক আছে তো? এটা সাউথের দিকে মুখ করে আছে, এদিকে নর্থের দিকে মুখ করে আছে। এবার তুমি এমন একটা দেশে গেছো, এটা ইকুয়েটার, ইকুয়েটারের ওপর কোনো লোকেটেড যে কোনো দেশ, সেই বাড়ির ছাদে গেছো, তাহলে ডিশ অ্যান্টেনাটা কোন দিকে মুখ করে থাকবে? এদিকে, 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 না এদিকে? কিভাবে মুখ থাকবে? ওর মুখটা পুরো এরকম স্যার থাকবে। উপরে। ইয়েস, এরকম থাকবে। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। পুরো ওপরের দিকে থাকবে। কারণটা কি দেখো, এইখানে যেই দেশটা আছে, আমি যে এইখানে এই লাইনটা এইভাবে এঁকেছি,
এক্স্যাক্টলি কি হবে যদি আরো একটু ক্যাটাগরিক্যালি করি, এটা দেখতে কিরকম হবে, এরকম হবে। এই ছবিটা আঁকলে কি তুমি ইকুয়েটার লাইনটার হাইটটা বুঝতে পারবে যে ও ওপরে আছে, বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। এইখান থেকে বোঝা যাচ্ছে কি ওর গায়ে লেগে আছে, কিন্তু এখান থেকে তুমি বুঝতে পারবে ওর হাইটটা কতটা, এখান থেকে কতটা হাইটে আছে। এর সামনে তার ফলে কি এটা হচ্ছে ইকুয়েটার প্লেন, এইখান থেকে বুঝতে পারছে এটাও তো ইকুয়েটার লাইন। এইখানে যেই দেশটা আছে, তাহলে ওর অ্যান্টেনাটা এরকম থাকলে কি হবে, আকাশের দিকে পুরো, বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। আর এইখানে যে থাকবে, এইখানে যেই দেশ, এখানে ধরো কোনো একটা জিও স্টেশনারি স্যাটেলাইট আছে, ওর মুখটা কিরকম হবে? এইখানে ধরো একটা দেশ আছে, ওর মুখটা স্যাটেলাইটটা এরকম হবে। বা একটু এতটা বাঁকানো না হলেও এরকম হবে, যাতে করে কমিউনিকেট করতে পারে। এখানে থাকলে কি হবে, এরকম থাকবে। ইকুয়েটরে থাকলে ওর এইভাবে কমিউনিকেট করবে, স্টেট থাকবে আকাশের দিকে। আর এটা কি থাকবে, সবাইকেই আকাশের দিকে মুখ করতে হবে, বাট ও সাউথের দিকে বেঁকানো থাকতে হবে। বোঝা গেছে? এটা রিপ্লাই দেবে। হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার। ডিউ টু স্ফেরিক্যাল, ডিউ টু ওর সেম ভেলোসিটি উইথ দ্য আর্থ, ও কি হবে, ইট অ্যাপিয়ার্স টু বি সেম, পৃথিবীর যে কোনো লোকেশন থেকে স্টেশনারিতে মনে হয়। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, একটা দাঁড়াও, ওই নোটসটা আমি বার করি। প্রথম কথা, এবার তোমাদের বুঝতে হবে স্টেশনারি, এই জিও স্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে কি করে কমিউনিকেশন হয়। একটা জিও স্টেশনারি স্যাটেলাইটের কি কি লিমিটেশন আছে, এই কত হাইটে থাকবে, এই ডিস্টেন্সটা কত হবে, সেটা পরের দিন আমি ক্যালকুলেশন করে দেখাবো কি করে ডিপেন্ড করে। ওর হাইটটা ডিপেন্ড করে ওর টাইম পিরিয়ডের ওপর, কতক্ষণ সময় লাগছে এর ওপর ডিপেন্ড করে, তার ওপর ডিপেন্ড করে হাইটটা বেরোবে। হাইটটা যে 36,000 কিলোমিটার বলছে, সেটা সিম্পল একটা ক্যালকুলেশন আছে, আমি দেখিয়ে দেবো, বুঝতে পারবে। সেটা নিয়ে অত মাথা ব্যথা করে লাভ নেই, 2 মিনিটের কাজ। কিন্তু আগে দেখ। আচ্ছা এইবার, স্যার একটা কেমন আওয়াজও হচ্ছে। হ্যাঁ এবার আর ইকো হবে না। এবার অসুবিধা হচ্ছে, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। বাইরের কিছু আওয়াজ আসছে, ডিজে না ফিজে? স্যার, ইকো হয় না, একটা অন্যরকম আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা বাইরে বললাম, মাইকিং হচ্ছে একটা জায়গায়। সবারই কি ডিস্টার্ব হচ্ছে? না স্যার, ঠিক আছে, এখানেও মাইকিং হচ্ছে, ও। চারিদিকে গান বাজনা হচ্ছে। ও আচ্ছা, এবার দেখো, একটা তোমাদের একটু 3D পিকচার বুঝতে হবে। এটা থাক, এটা এখন আমি মুছছি। জিও স্টেশনারি স্যাটেলাইটের ব্যাপারটা আমি একটু পরে আবার দেবো, বেশিক্ষণ আর হবে না। এই একটা জিনিস। একটা যে কোনো ধরো বল, বল যদি থাকে সামনে, যে কোনো ক্রিকেট বল বা যাই হোক ছোট্ট বল, বা স্ফেরিক্যাল কিছু, স্ফেরিক্যাল, তাহলে বুঝতে পারবে। তোমাদের কি করে বোঝা, একটা সার্কুলার যদি স্ফেরিক্যাল কিছু থাকতো তাহলে ভাবছে ভালো হতো। একটা স্ফিয়ার কে ভাবো, এটা ধরো একটা স্ফিয়ার, ঠিক আছে? স্ফিয়ারের এই মাঝখান বরাবর, এই লাইন বরাবর ধরো এখানে একটা জিনিস আছে। ও, ওর ক্ষেত্রে ভিজিবল কতটা পার্ট হবে বলো তো? এই পোর্শনের কতটা পার্ট ওর কাছে ভিজিবল হবে বলো? তুমি আর্টিফিশিয়াল, তুমি জিও স্টেশনারি স্যাটেলাইট হিসেবেই দেখতে পারো।
ও কতটা জায়গায় ইনফরমেশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলো বা কমিউনিকেশন ওয়েভ বলো, কতটা জায়গায় দিতে পারবে বলো? ও শুধু এই 50%টা দিতে পারবে। এই ধরো একটা বল রেখেছো, সিম্পল একটা বল, স্ফেরিক্যাল বল, এখানে একটা টর্চ লাইট রেখেছো এইদিকে, টর্চ লাইট থেকে লাইট কত অবধি যেতে পারবে? এই অবধি। এর এই হাফে যেতে পারবে না। বুঝতে পারছো তো? ইয়েস অর নো? তো যদি কোনো জিও স্টেশনারি স্যাটেলাইট রাখো একটা যে কোনো পয়েন্ট যেখানেই থাক, ওর রিচেবিলিটি হচ্ছে, লিমিটেশন হচ্ছে, ও এই আর্থের স্ফিয়ারের 50% অব্দি দিতে পারবে, কমিউনিকেট করতে পারবে, এই পার্সনে কিন্তু যেতে পারবে না। এস অর নো? বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। পেহলি বোঝা যাচ্ছে? স্যার এই জায়গাটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, যে কোনো একটা ধরো বল আছে তোমার, ক্রিকেট বল, প্লাস্টিকের বল, যাই হোক, সেই বলটা তুমি এখানে টর্চ লাইট লাগাও, টর্চ জ্বালাও, যে কোনো একটা পয়েন্ট থেকে টর্চ লাইট দাও, তার লাইটটা কত দূর যাবে? এই বলটার 50%কে এখানে ধরো টর্চ হয়, এই বলটার এই হাফটাকে, অর্ধেক পোর্শনকে ইলুমিনেট করতে পারবে, সব জায়গায় দিতে পারবে, এই পোর্শনটা বাকি অর্ধেকে যেতে পারবে না। হ্যাঁ স্যার। এবার ধরো আমি এই বলটাকে আমি মাঝখান থেকে কাটছি, তাহলে দেখতে কি হবে পিকচারটা বুঝতে পারবে, এইভাবে কিন্তু কোনো বই হবে না, এই মাঝখান থেকে কেটে দাও। এবার কেটে করবে কি, এইখান থেকে হাফ করে তুমি ওপর দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে পিকচারটা। যদি এখান থেকে কাটো তাহলে দেখতে কি হবে, ওপর থেকে যখন চোখ দিয়ে দেখবে, দেখতে কেমন হবে এটা? ওপর থেকে কাটলে পরে 50% কেটে দিলে ওর ক্রস সেকশনটা এরকম হবে। ইয়েস অর নো? ওপর থেকে এরকম দেখতে পারবে, এবং বলটা ধরো এরকম হবে দেখতে। ক্লিয়ার অল অফ ইউ? এবার এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা কোথায় আছে? এই লাইন বরাবর আছে। দিস ইজ জিও স্টেশনারি স্যাটেলাইট, এটা ধরো জিএস বলছে, জিও স্টেশনারি স্যাটেলাইট। ইয়েস অর নো? তাহলে দেখো এবার বুঝতে পারবে ও কতটা পোর্শন এই পৃথিবীর, আমি ওপরের পোর্শনটাতে এটা বুঝতে পারলে কতটা রিচেবিলিটি হচ্ছে ওর, মানে ওপরে নিচে সব জায়গাতে আমি তো কেটে দিয়েছি, তাহলে বুঝতে পারবে ক্রস সেকশনটা ও এই এই লিমিট অব্দি যেতে পারছে, এই পোর্শনে কিন্তু ব্রডকাস্ট করতে পারবে না। মানে ওই এই পোর্শনে ধরো এখানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ায় খেলা হলে এই পোর্শনে যতগুলো আছে, এখানে ধরো অন্যান্য দেশ আছে করতে পারবে, বাট এই হাফে ধরো আমেরিকা আছে, তাহলে একটা জিও স্টেশনারি স্যাটেলাইটের পক্ষে কখনো এইখানে একটা স্যাটেলাইট থাকলে জিও স্টেশনারি, আমেরিকার লোকরা খেলা দেখতে পারবে না। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? এইবার এই তার মানে ওর পক্ষে কখনো দেখো, এখানে যদি আমি হাফ করি, এখানে ধরো ইন্ডিয়া আছে, এটাই মানে মাঝখান থেকে কাটলাম, ওপরে নিচে এখানেও দিতে পারবে, এখানেও দিতে পারবে, এখানেও দিতে পারবে, এখানেও দিতে পারবে, এখানে বুঝতে পারছো, আর এখানে ক্রস সেকশন থেকে বুঝতে পারছো এই রিচেবল, মানে ওপরের নিচে সব জায়গাতেই দিতে পারবে। মানে আমি এখানে থেকে তোমাদের এটা করে দিচ্ছি এখানে, এবং পুরোটা থাকলে দেখতে পাতে এত অবধি যেত। তো এইখান থেকে বোঝা যাচ্ছে ক্রস সেকশনাল ভিউ থেকে যে এত অবধি ওর পেরিফেরি যাওয়ার, এইটাকেই যাতে এই পোর্শনের লোকরাও খেলা দেখতে পারে। এই দেখো এইখানে যে আছে সেও খেলা দেখতে পারবে না, এইখানে যে আছে সে কেউ খেলা দেখতে পারবে না, এখানে যে আছে সে দেখতে পারবে না, মানে এইখানে যে আছে সে দেখতে পারবে না, এখানে দেখতে পারবে না। তাহলে এটার জন্য কি করা হয়েছে, রাস্তা বার করা হয়েছে, আমাদের প্রচুর জিও স্টেশনারি স্যাটেলাইট আছে, অনেক আছে। তো এইখানে দেখো ক্রস সেকশনাল ভিউটা দিয়ে দেখাচ্ছি কিভাবে কমিউনিকেট করা হয়। আগে ক্রস সেকশনাল ভিউটা দেখো, এটা যদি ক্রস সেকশনাল ভিউ হয়, এইখানে একটা জিও স্টেশনারি স্যাটেলাইট আছে, জিএস, এছাড়া GS1, GS2, GS3, GS4, GS5, GS6, GS7, GS8, GS9। কথার কথা, দেখো কি করবে তাহলে, খেলাটা যে কোনো পোর্শনই দেখতে পারবে। এইখানে ধরো কোনো ঘটনা ঘটছে, কোনো ইনসিডেন্ট হচ্ছে, ওর রিচেবিলিটি কত দূর, এত দূর, এই এই এর রিচেবিলিটি কত দূর, নিঃসন্ন ওর রিচেবিলিটি কত দূর, GS5 এর
বুঝতে পারছো? GS7 এর একটু রিপ্লাই দেবে। GS9 এর কি করছে, এখানে ধরো কোনো খেলা হচ্ছে, এখান থেকে ইনফরমেশন নিচ্ছে, ও পাশের স্যাটেলাইটকে দিয়ে দিচ্ছে। ও তো ওকে দিতে পারবে, ও তো রিচেবিলিটির মধ্যেই আছে, ইয়েস অর নো? ওর তো পাশেই আছে। ও পাশেরটাকে দিয়ে দেবে, ও পাশেরটাকে দিয়ে দেবে, ও পাশেরটাকে দিয়ে দেবে। যেই দেখো এখানে চলে আসছে, ও কিন্তু এখানে দিয়ে দিতে পারছে। এখানে চলে আসছে, ও এখানে সবাইকে দিতে পারছে। এখানে চলে আসছে, আমি সব কটা রাখিনি আলাদা করে, ওর তাহলে পিকচারটা ক্লামজি হয়ে যাবে। এরকম হবে, এরকম হবে, বুঝতে পারছো তো? পাশের স্যাটেলাইটকে দিয়ে দিচ্ছে, ও তো এখানে ব্রডকাস্ট করতে পারছে। দেখো অবভিয়াসলি ওর রেঞ্জটা এর থেকে একটু বেশি যাবে, এত দূর যাবে। এরকম করে কি হচ্ছে, প্রত্যেকটা জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশন হয়। অবভিয়াসলি ওর তো রিচেবিলিটির মধ্যে আছে, ও পাশের টাকা দিচ্ছে, ও পাশের টাকা দিচ্ছে, ও পাশের টাকা দিচ্ছে, এরকম করে পেছনে চলে যাচ্ছে, ফলে অপোজিট হেমিস্ফিয়ারে যারা আছে তারাও দেখতে পাচ্ছে। এবার এইখানে পিকচারটা কিরকম হবে দেখতে, রিয়েল 3D ওয়ার্ল্ডে কিরকম হবে পিকচারটা দেখতে, এরকম। এই যে স্যাটেলাইট গুলো সব আছে এরকম করে। এটা ধরো GS1, GS2, GS3, GS4, GS5, এটা হচ্ছে GS6, GS7, GS8, GS9, এইগুলো সব স্যাটেলাইট, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ও ওকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, ও ওকে সিগন্যাল দিচ্ছে, মানে পাশেরটা এরকম করে দিচ্ছে, ওরা সব ব্রডকাস্ট করছে। ওর GS6 এরকম করে পাশেরটা পাশেরটা দিয়ে স্যাটেলাইটে কমিউনিকেশন হচ্ছে। ও দেখো অপোজিট হাফেও সব চলে যাচ্ছে। এখানে চলে গেলেই তো এরা সব দিক পেয়ে যাবে। অপোজিট একদম, যদি এর অপোজিট দিকে, এর জাস্ট অপোজিট দিকে যে স্যাটেলাইট আছে পাশেরটাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এখানে চলে যাচ্ছে, ও পুরো কমিউনিকেট করতে পারছে। এইভাবেই লাইভ কমিউনিকেশন হয়, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো অল অফ ইউ? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। এবার কনসেপ্টটা হচ্ছে মিনিমাম কটা স্যাটেলাইট লাগে টোটাল কমিউনিকেশনের জন্য। অনেক স্যাটেলাইট তো থাকবে, একটু বলে রাখছি। এই স্যাটেলাইট ক্যান নট, এবার বলছি সবাই বুঝতে পারবে যেহেতু তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে। A geostationary satellite cannot establish communication link over the entire earth, যেটা আমি বললাম, একজনের পক্ষে পুরো এন্টায়ার আর্থকে এই জন্যই কমিউনিকেট করা সম্ভব না, বুঝতেই পারছো লিমিটেশন। দিস ইজ বিকজ দ্য কার্ভেচার অফ দ্য আর্থ কিপস এ লার্জ পার্ট অফ দ্য আর্থ আউট অফ সাইট। এই যে কার্ভেচারের জন্যই এই পোর্শনটা ওর রিচেবিলিটির বাইরে আছে, সেটাই বলছে। ওকে, this is because the curvature of the earth keeps a large part of the earth out of the sight. However, three uniformly spaced satellite, কি বললাম? Three uniformly, আমি ছবিটা আঁকবো, three uniformly spaced satellite, যাদের মধ্যে প্রত্যেকের অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি অ্যাপার্ট, প্লেসড ইন এ জিওস্টেশনারি অরবিট। মানে এই যে অরবিটটা, ইকুইটোরিয়াল প্লেনে যে অরবিটের ওপর জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো থাকে সেটাকে ইকুইটোরিয়াল জিওস্টেশনারি অরবিটও বলা হয়। মানে যেই ইকুইটোরিয়াল অরবিটে জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো আছে। So three uniformly spaced satellites placed in a geostationary orbit and equipped with the radio transponders, মানে রেডিও ট্রান্সপন্ডার মানে যেগুলোর, যেই ওয়েভের মাধ্যমে ওরা, যেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ওরা কমিউনিকেট করে, can be used to provide line of sight communication between any two points on the earth. এটা ছবিটা আমি একটু এঁকে দিচ্ছি, আর বেশিক্ষণ নেই। তার পিকচারটা কিরকম হবে, ওই ধরো একটা ক্রস সেকশনের উপর দিয়ে দেখছো তুমি, এটা ধরো আর্থ, রেডটা হচ্ছে আর্থ, একটা ক্রস সেকশনাল ভিউ দিয়েছে, এটা ধরো ইকুইটোরিয়াল প্লেন। এটা ধরো জিএস একটা, আর রেড ভ্যালু হচ্ছে ধরো,
এটা হচ্ছে GS1 বা এটাকে GS1 বলি। নোট পিডিএফ এটা দিয়ে দেবো আমি। এই নোট এইটা পার্টিকুলার পিডিএফটা আমি আজকেই দিয়ে দেবো দরকার হয়। GS3 এরকম একটা পিকচার দেবে। মানে এটার মাধ্যমে কি করছে দেখো, ও পাশেরটার সাথে কমিউনিকেট করছে, আর ওর রিচেবিলিটি কতটা, এই পৃথিবীর এই পোর্শনটা রিচেবিলিটি, বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। সিমিলারলি ওর রিচেবিলিটি GS2 এর রিচেবিলিটি এত দূর, আরো দুটো বাকি এর সাথে কমিউনিকেট করতে পারছে। এটাকে এক কাজ করতে পারে, আমি এটাকে এইভাবে দিয়ে দিই, তাহলে এই অ্যারোটা দিলে বুঝতে পারবে সব করে ঠিক। এইভাবে তার মানে মিনিমাম 3টে স্যাটেলাইট লাগবে, জিও স্টেশনারি স্যাটেলাইট ফর এন্টায়ার কমিউনিকেশন। তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এখানে একটা স্যাটেলাইট ধরো, এটা ধরো GS3, এটা GS1, আর এটা GS2। বুঝলি তো? তাহলে প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেলটা কত বলো, টোটাল একটা টোটাল অ্যাঙ্গেল কত হয়? এটা ট্রায়াঙ্গেল কিন্তু হচ্ছে না, আমি ট্রায়াঙ্গেলটা গেছি অন্য কারণে, আমি বোঝানোর জন্য, বুঝতে পারছো? ইট ইজ নট এট অল ট্রায়াঙ্গেল। ইয়েস, ট্রায়াঙ্গেল থাকলে তোমাদের কনফিউশন হয়ে যাবে। টোটাল এই অ্যাঙ্গেলটা কত, 360 ডিগ্রি। সেটা 360 ডিগ্রি কভার করছে কি 3টে স্যাটেলাইট মিলে, বাই 3 করে দাও। তাহলে ওদের মধ্যে এক একটার মধ্যে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। মানে এর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। তো 3টে স্যাটেলাইট যদি 120 ডিগ্রি, জিও স্টেশনারি স্যাটেলাইট 120 ডিগ্রিতে থাকে, তাহলে টোটাল কভারেজ করা পসিবল। বোঝা গেছে? সবাই একটু রিপ্লাই দেবে। Yes, sir. এগুলো জানতে আগে, হ্যাঁ এনি ওয়ান অফ ইউ? হ্যাঁ পড়েছি, হ্যাঁ আচ্ছা পড়েছি। আচ্ছা, বাকিরা? ওকে, পরের দিন আমি এর ক্যালকুলেশনটা একটু বলে দেবো, শুধু সামান্য কিছুক্ষণ লাগবে, 5-10 মিনিট। স্যাটেলাইটের মেন ইম্পর্টেন্ট যেটা এসকেপ ভেলোসিটি বললাম, স্যাটেলাইটেরটা বলবো, ওটা বলে তারপরে আমি প্রবলেমে চলে যাবো। ঠিক আছে, আজকে এত অবধি থাক। কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। পোলার স্যাটেলাইটটা অল্প কিছুক্ষণে হয়ে যাবে, সেটা কিছু লাগবে না। পোলার স্যাটেলাইট ইজ মাচ মোর ইজিয়ার। ওটা কি পৃথিবীর খুব কাছে থাকে, এটা যেমন অনেক দূরে থাকে, কাছে থাকে, সেটা আমি বলে দেবো শর্টে। কারোর কোনো কোশ্চেন থাকলে এখানে আসবে। হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। তারপর যে আর্থে যে গ্র্যাভিটিটা আছে, মানে গ্র্যাভিটিটা আছে কেন, কিসের জন্য? আর্থে গ্র্যাভিটি আছে, আর্থে যে গ্র্যাভিটিটা আছে মানে কিসের জন্য আছে, কেন আছে? গ্র্যাভিটি বলতে কি, কোন জি, স্মল জি? হ্যাঁ মানে ওই গ্র্যাভিটেশন যেটা টানে আর কি নিচে 9.8 মিটার/সেকেন্ড, হ্যাঁ, সেটা দ্যাট ইজ ডিউ টু মাস অফ আর্থ। এই যে আচ্ছা মাস। জি ইকুয়াল টু কি, আচ্ছা এটা আমি পজ করে রাখি।